এই অধ্যায় কিন্তু একসাথে তিনটে প্রাণী রয়েছে, হাইড্রা, ঘাসফড়িং এবং রুই মাছ। এবং এই অধ্যায় থেকে তোমাদের এইচএসসিতে সবচেয়ে যে প্রশ্নগুলো বেশি আসে সেটা চমৎকার ব্যাখ্যা আমরা জানবো, এবং ইনশাল্লাহ তোমার পরীক্ষাতে তুমি বেশ ভালো একটা প্রস্তুতি নিতে পারবে এই শেষ সময়ের জন্য আর কি। ফার্স্ট অফ অল দেখো লেখা রয়েছে কি, হাইড্রার কোন কোষটি কেবলমাত্র বহিস্তরে বিদ্যমান? এর মধ্যে নিডোব্লাস্ট, স্নায়ুকোষ, গ্রন্থিকোষ এবং ক্ষণপদীয় কোষ শুধুমাত্র বহিস্তরে, তার মানে যেটাকে আমরা বলি এপিডার্মিস। এপিডার্মিস বলতেই বাইরের দিকে যেটা থাকে, এবং হাইড্রা যেহেতু দ্বিস্তরী তাহলে বাইরেটা এপিডার্মিস এবং ভেতরেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। আর এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে থাকে একটা মেসোগ্লিয়া, তাহলে বাইরেটার নামটা হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস, আর ভেতরেরটার নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যেটা থাকবে, যে স্তর থাকবে, সেটার নামই কি বলতো? সেটার নামই হচ্ছে, লিখে দিলাম, মেসোগ্লিয়া। একটু মনোযোগ দাও, মেসোগ্লিয়া। মনে রাখবা মেসোগ্লিয়া এটা হচ্ছে একটা অকোষীয় স্তর, অকোষীয় স্তর, এবং এটার পুরুত্ব 0.1 মাইক্রোমিটার। আবারও বললাম, বলতো 0.1 মানে 0.1 মাইক্রোমিটার। তাহলে এখানকার বহিস্তরে একমাত্র যেটা থাকে সেটা হচ্ছে, দেখবা, নেমাটোসিস্ট ব্যাটারি, নেমাটোসিস্ট ব্যাটারি, রাইট? অর্থাৎ কোষিকার গায়ে গুটি গুটি দাগ থাকে, গুটি গুটি অংশ থাকে, যেটাকে বলা হয় ব্যাটারি, নেমাটোসিস্ট ব্যাটারি। ওকে, আর এই যে টোটালি একটা অপরিণত কোষ বা পরিণত কোষ, সেটার একটা অংশ হচ্ছে নিডোব্লাস্ট। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলতো? রাইট অ্যান্সার হবে মূলত নিডোব্লাস্ট। চলো আমরা একটু দেখে ফেলি, রাইট অ্যান্সার হচ্ছে নিডোব্লাস্ট। রাইট অ্যান্সার কোনটা? নিডোব্লাস্ট। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখানো দরকার, সেটা হচ্ছে, চলো আমরা এখানের দিকে একটু যাই। এই ছবিটার দিকে আমরা যদি একটু তাকাই তাহলে সবাই একটু খেয়াল করো। দেখো এখানে লেখা রয়েছে এপিডার্মিস কোষ, এরপর দেখো গ্যাস্ট্রোডার্মিস কোষ, আর মাঝখানে মেসোগ্লিয়া। এপিডার্মিসের মধ্যে দেখো কোষ রয়েছে ইন টোটাল 7টা, রাইট? আর গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে রয়েছে কয়টা? 5টা। তাহলে বলো তো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে যে দুইটা অমিল, সেই দুইটা কোনটা? মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, জনন কোষ এবং নিডোসাইট। অর্থাৎ জনন কোষ এবং নিডোসাইট শুধুমাত্র এপিডার্মিসের অংশ, এরা গ্যাস্ট্রোডার্মিসের অংশ নয়। আবার এইখানে দেখো যেটা পুষ্টিকোষ, এই পুষ্টিকোষেরই কিন্তু আরেকটা নাম হচ্ছে পেশি আবরণী কোষ। পুষ্টিকোষের অপর নামটা কি? পেশি আবরণী কোষ। ওকে, আশা রাখি জিনিসটা আমরা এখানে টোটালি বুঝে ফেলছি আর কি এটাতে। চলো এরপরের দিকে আমি একটু যাই আর কি, দেখি এরপরের দিকে আমাদের কি বলেছে। এরপরের দিকে বলেছে ওকে, উত্তরই বের হয়েছে। হাইড্রার কোন অংশে নিডোসাইট কোষ বেশি থাকে? স্বাভাবিক, এটা যদি একটা হাইড্রা হয়, হাইড্রা যে কোষিকা, এই যে কোষিকাতে এই ধরনের ব্যাটারি থাকবে, ওকে, যাতে করে সে শিকার ধরতে পারে এরকম। তাহলে এটা থাকবে মূলত কোষিকাতে। কোথায় থাকবে বলতো? কোষিকাতে, রাইট? আর যদি বলা হয় কোথায় সবচেয়ে কম থাকে, ওকে, তাহলে সেটা হবে মূলত পাদচাকতি। সেটা হবে কোথায়? পাদচাকতি, মানে এই যে এরকম জায়গায়, ওকে। পেডাল যে অংশটা থাকে, পেডাল ডিস্ক, এখানে থাকবে সবচেয়ে কম। আচ্ছা চলো এরপরে দেখো হিপনোটক্সিন, চমৎকার একটা কথা। সেটা হচ্ছে আমাদের হাইড্রার যে মূলত নিডোসাইট কোষ থাকে, একটা আদর্শ নিডোসাইট কোষ তোমরা দেখেছো। হাইড্রা নিডোসাইট কোষের এই যে দেখো এইরকম একটা কোষ থাকে, তাই না? এখানে একটা নিডোসিল থাকে, এবং এখানে একটা ধরে রাখো যে এরকম একটা গহ্বর থাকে, এখানে থাকে হচ্ছে একটা অপারকুলাম নামক ঢাকনা, এবং এই গহ্বরটার ক্ষেত্রে এটা কিরকম, এরকম বাট থাকে, এটা বাটের ভেতরে এরকম পেঁচানো পেঁচানো থাকে। তাহলে এই যে অংশটুকু, এই যে থলের মতো অংশ, এতটুকুতে বিষ থাকে, রাইট? এই বিষটার নামটা হচ্ছে হিপনোটক্সিন। হিপনোটক্সিন মানে যেটা হিপনোটক্সিন, টক্সিন মানে বিষ, হিপনো মানে কি বলতো? হিপনো মানে হচ্ছে তাকে অজ্ঞান করে দেওয়ার মতো, রাইট? তার মানে এটা হচ্ছে প্রাণীকে অবশ করে দেয়, অজ্ঞান করে দেয়, এবং এটা তৈরি হয় মূলত প্রোটিন এবং ফেনল দ্বারা, প্রোটিন এবং ফেনল দ্বারা। তাহলে চলো কোথায় পেয়েছি? রাইট অ্যান্সার ফেনল এবং প্রোটিন। তাহলে এটা হবে খ, এটা হবে কি? খ। মনে থাকবে এই জায়গাটাতে, ওকে। খুবই 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 গুরুত্বপূর্ণ কিন্তু এটাতে। এরপরের দিকে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে নিডারে পর্বে কত ধরনের নেমাটোসিস থাকে। ভাই এটা সরাসরি মুখস্থের জিনিস, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী ভার্নার। কোন বিজ্ঞানী আবিষ্কার করেন বলতো? ভার্নার। এবং এটা হচ্ছে 23 ধরনের। কত ধরনের? 23 ধরনের। আর যদি বলা হয় প্রধান কত ধরনের, প্রধান মূলত বই আলোচনা করা রয়েছে 4টি। কতটি? 4টি। ওকে, এর মধ্যে প্রথম দুইটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটার মধ্যে যেটা আসে সেটা হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রেন্ট। পেনিট্রেশন মানে ঢুকে দেওয়া, ওকে। স্টেনোটিল বা পেনিট্রেন্ট, আর এটা হচ্ছে ভলভেন্ট। ভলভেন্ট মানে কি? এইভাবে পেঁচায় 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 থাকা। এর মধ্যে তোমাদের একটা মনে রাখবা যেটা হচ্ছে স্টেনোটিল, স্টেনোটিল, রাইট? স্টেনোটিল, যার অপর নাম হচ্ছে পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট মানে ঢুকে যাওয়া। এবং আরেকটা যেটার নাম হচ্ছে ভলভেন্ট। আরেকটার নাম কি বলতো? ভলভেন্ট। আচ্ছা একটা জিনিসে খেয়াল করো, স্টেনোটিল বা পেনিট্রেন্ট এরা ভেতরে ঢুকে যে অবশ করে দেয়, এবং এই যে ভেতরে ঢুকে যে অবশ করে দেয়, এদের কি থাকে বলতো? এদের ভেতরে যেহেতু অবশ করার একটা উপাদান থাকে, তার নামটা হচ্ছে হিপনোটক্সিন। নাম কি? টক্সিন, হিপনোটক্সিন, রাইট? আর যেটা ভলভেন্ট, এই ভলভেন্টটা মূলত পেঁচায় শিকারকে মেরে ফেলে, এবং এইটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম
আমি আবারও বললাম সবচেয়ে কিতম ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তাহলে বলো শিকারকে বিধে দেয়, ঢুকে দেয়, এটা কি বলতো? স্টেনোটিল বা পেনিট্রেন্ট। এখানে থাকে হিপনোটক্সিন, শিকারকে বিষ প্রয়োগে অবশ করে ফেলে। আর সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? ভলভেন্ট। সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? ভলভেন্ট, মানে পেঁচিয়ে ধরে আর কি। ক্লিয়ার এতটুকু? আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরের দিকে আমরা একটু যাই আর কি। দেখো কি বলেছে, কোন নেমাটোসিস্ট হিপনোটক্সিন থাকে? হিপনোটক্সিন থাকে কোথায় বলতো? যে চারটা প্রধান, পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্টেরোলিন গ্লুটিনেন্ট আর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলতো? পেনিট্রেন্ট। রাইট অ্যান্সার কোনটা? পেনিট্রেন্ট। পেনিট্রেন্টের আরেকটা নাম কি? স্টিনোটিল। পেনিট্রেন্টের আরেকটা নাম আমি লিখে দিলাম কি বলতো? স্টিনোটিল। এতটুকু একটু মাথায় রেখো তাহলেই হবে আর কি। এটাতে যাই, এরপরে দেখে যাই। দেখি আমাদের কি বলেছে, দেখো আকারে সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট কোনটা? আমি একটু আগে বলেছি, বলো তোমরা উত্তরটা বলো তো কোনটা হবে? ক, খ, গ নাকি ঘ? যারা পড়ছো তারা তোমরা পারবা। রাইট অ্যান্সার হবে কোনটা? ভলভেন্ট। এবং এটা পেঁচিয়ে পেঁচিয়ে শিকারকে মেরে ফেলে আর কি। ক্লিয়ার? আচ্ছা চলো এরপরে দেখে আমরা একটু যাই। দেখো হাইড্রা নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের সময় থলির ভিতর থেকে, আচ্ছা হাইড্রার নেমাটোসিস্টের সূত্র নিক্ষেপের সময় থলির ভেতরে কোন রাসায়নিক পদার্থ খরিত হয়? মানে হাইড্রার দেহের চারিদিকে ধরে রাখো একটা কোনো শিকার আসে, তাকে এখন হাইড্রা অ্যাটাক করবে। অ্যাটাক করার সময় হাইড্রার বডি থেকে বা হাইড্রার নেমাটোসিস্ট থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ খরিত হয় যার নাম হচ্ছে পলিগামা গ্লুটামেট। আবারও বলো কি? পলিগামা গ্লুটামেট। রাইট অ্যান্সার হবে কোনটা? পলিগামা গ্লুটামেট। এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, এরপর দিকে আমরা যাই। সেটা হচ্ছে কোনটি হাইড্রার অন্তত্বকের কোষ? এই যে আমি আজকের প্রথমেই তোমাদেরকে দেখাইছি অন্তত্বকের কোষ কোনটা? পেশি আবরণী কোষ, নিডোব্লাস্ট কোষ, জনন কোষ, পুষ্টি কোষ। ভাই একটা কথা খেয়াল করো, নিডোব্লাস্ট কোষ এবং জনন কোষ তো হবেই না, কারণ এটা শুধুমাত্র এপিডার্মিসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে বাইরে ত্বকের ক্ষেত্রে প্রযোজ্য। আর একটা হতে পারে কি? পেশি আবরণী কোষ। আর একটা হতে পারে কি? পুষ্টি কোষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে পুষ্টি কোষ এবং পেশি আবরণী কোষের মধ্যে পেশি আবরণী কোষের একটা ভাগের নাম হতেছে কিন্তু পুষ্টি কোষ। ওকে, আর একটা ভাগের নাম হচ্ছে ক্ষণপদীয় কোষ, ধরে রাখো। তো এই পেশি আবরণী কোষটা এটা কিন্তু মূলত আমাদের ক্ষেত্রে দেখো এপিডার্মিসও থাকে। কই থাকে বলতো? এপিডার্মিসও থাকে। কিন্তু পুষ্টিকোষ এটা কিন্তু শুধুমাত্র গ্যাস্ট্রোডার্মিসে থাকে। তাহলে রাইট অ্যান্সারটা হবে পুষ্টিকোষ। রাইট অ্যান্সারটা হবে কি বলতো? পুষ্টিকোষ। ওকে, আর পেশি আবরণী কোষ কোথায় বলো? এটা এপিডার্মিসে থাকে, গ্যাস্ট্রোডার্মিসে থাকে। কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের যে পেশি আবরণী কোষ তার নাম দেওয়া হয়েছে কি বলতো? পুষ্টিকোষ। তাহলে রাইট অ্যান্সার হবে পুষ্টিকোষ, অর্থাৎ ঘ। আচ্ছা চলো এরপরে দিকে যাই। ব্লাইন্ড স্যাক কাকে বলা হয়? চমৎকার একটা কথা বলেছে, ব্লাইন্ড স্যাক। হাইডার যদি দেহ এটা হয়, ধরো এটা হাইডার দেহ, ওকে, এটা পাদচাতকি এবং এটা হচ্ছে তাদের কোষিকা। এই যে হাইডার দেহের ভেতরের দিকে আরো এক ধরনের নল থাকে, খাবারের নল। এই যে ধরো এটা খাবারের নল। এই খাবারের যে নালী এটাকে বলা হচ্ছে সিলেন্টেরন। এটাকে কি বলা হচ্ছে? সিলেন্টেরন। সিলেন্টেরন। আচ্ছা মনে রাখবা, সিলেন্টেরনের ক্ষেত্রে এটা শুধু এন্ট্রি মুখ রয়েছে, এক্সিট মুখটা কিন্তু যে দিক দিয়ে খাই সেই দিক দিয়ে সে হাগু করে। এই জন্য এটাকে বলা হয় কি? ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাট। ব্লাইন্ড স্যাক, BLIND, ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গাট। ক্লিয়ার? কেন? ও খায় একদিক দিয়ে, হাগু করে একদিক দিয়ে আর কি। ক্লিয়ার? সিলেন্টেরন। আর সিলেন্টেরনের ক্ষেত্রে মূলত এটা থাকে কয় স্তরী প্রাণীদের ক্ষেত্রে জানো? দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? ব্লাইন্ড স্যাক বলা হচ্ছে সিলেন্টেরনকে। আর এই সিলেন্টেরনের অপর নাম তোমরা একটু মনে রাখবা, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, মানে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। অর্থাৎ এটা একই সাথে দুইটা কাজ করে। গ্যাস্ট্রো মানে হইতেছে পাকস্থলী বা পরিপাক, আর ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন। তাহলে এটা পরিপাকেরও কাজ করে এবং সংবহনেরও কাজ করে। এই জন্য এটাকে বলা হয় পরিপাক সংবহন নালী, পরিপাক সংবহন গহ্বর। রাইট? মনে যেন থাকে আর কি। চলো এরপরের দিকে আমরা একটু যাই। দেখো হাইডার দ্রুত গতির চলন, চমৎকার। এটা তো সিকিউতেও আসে। এটা ডিগবাজি দিয়ে যাই। এখন দ্রুত গতিতে ডিগবাজি দেয়। এখন ডিগবাজির উদাহরণটা কি বলতো? বা আরেকটা নামটা কি? সেটা হচ্ছে সমারসল্টিং। রাইট অ্যান্সার হবে কোনটা? সমারসল্টিং। আর সে ধীর গতিতে যায় কোনটাতে বলতো? ধীর গতিতে যায় সেটা হচ্ছে লুপিং। সেটা হচ্ছে কি? লুপিং। আর খেয়াল করে দেখো লুপিং। আর যদি কখনো বলা হয় অত্যন্ত ধীর গতি, শুধু ধীর গতি না, বলতো কি? অত্যন্ত ধীর গতি। অত্যন্ত ধীর গতি হলে সেটা হবে কোনটা জানো? গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। তাহলে বলো দ্রুত সমারসল্টিং, ওকে, একটু ধীর গতি লুপিং, অতি ধীর কোনটা? গ্লাইডিং বা অ্যামিবয়েড। গ্লাইডিং বা অ্যামিবয়েড। ক্লিয়ার? আরেকটা জিনিস মাথায় রাখবা, সমারসল্টিং এ হাইড্রা তার 2x দূরত্ব অতিক্রম করে। তাহলে হাইড্রার লুপ তৈরি হয় দুইটা, মনে রাখবা। সমারসল্টিং এ লুপ তৈরি হয় কয়টা? দুইটা। হাইড্রা তার দেহের কত গুণ দূরত্ব অতিক্রম করে ডিগবাজিতে? 2 গুণ। আর লুপিং এ লুপ তৈরি হবে হইতেছে একটা। লুপিং এ লুপ তৈরি হবে কয়টা? একটা। আর হাইড্রা তার দেহের হাফ এক্স, হাইড্রা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। তাহলে বলো
সমারসল্টিং এর 2x দূরত্ব আর লুপিং এ অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। সমারসল্টিং দ্রুত গতির, হাইড্রার লুপিং এটা হচ্ছে ধীর গতির, আর অত্যন্ত ধীর গতির হলে গ্লাইডিং বা অ্যামোবয়েড চলন। ওকে, এতটুকু একটু মাথায় রেখো, তাহলেই মূলত আমাদের একদম ছক্কা পরীক্ষাতে। চলো এরপরে দেখে যাই কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। খেয়াল করো, একটা হচ্ছে কি অল্প দূরত্ব প্লাস দ্রুত। আচ্ছা, প্লাস না দিই কিন্তু দ্রুত দিই, অল্প দূরত্ব যেতে হবে কিন্তু দ্রুত এটা হইলে সেটা হবে সমারসল্টিং। আর বেশি দূরত্ব যেতে হবে, বলতো বেশি দূরত্ব যখন আমরা রান করি মানে ম্যারাথনে যখন নামি, তখন কি আর আমরা জোরে জোরে যাই নাকি খুবই ধীরে যাই? খুবই ধীরে যাই আর কি। ওকে, যেমন এই বিশ্বের সবচেয়ে বেস্ট ম্যারাথন প্লেয়ার এলিয়ট কিপচোগে, উনি কেনিয়াতে জন্মগ্রহণকারী একটা অলিম্পিক অ্যাথলেটস। ওকে, তাহলে বেশি দূরত্ব যেতে হবে কিন্তু এটা যাবে হচ্ছে ধীরে। তাহলে বেশি দূরত্ব গেলে আমাদেরকে ধীরে যেতে হবে, আর ধীরে যাওয়ার জন্য আমাদের কোনটা বলতো? আমাদের হচ্ছে লুপিং। ধীরে যাওয়ার জন্য কোনটা যাব আমরা? লুপিং। ওকে, মনে জানা থাকে, ধীরে যাওয়ার জন্য কোনটা যাব? লুপিং এর জন্য যাব। কোন প্রাণীর অযৌন এবং যৌন দুভাবে প্রজনন সম্পন্ন হয়? এটা একটা চমৎকার একটা প্রশ্ন, কোনো ব্যাখ্যার দিকে যাব না, এটা শুধুমাত্র আনসার হবে কোনটা? হাইড্রা। এর যৌন এবং অযৌন দুটাতেই ঘটে থাকে। অযৌন জননের মধ্যে মনে রাখবা একটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন হতেছে এক ধরনের অযৌন জনন। রুই মাছের কি আর অঙ্গজ জনন হয়? ঘাসফড়িং এর কি অঙ্গজ জনন হয়? মৌমাছির কি আর অঙ্গজ জনন হয়? এদের সবার যৌন জনন ঘটে আর কি। চলো এরপরে দিকে চলে আসো, ঘাসফড়িং এর দিকে চলে আসি। ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইট, মাথার কি স্ক্লেরাইট মানে মাথার যে খোলস থাকে না, ওই মাথার খোলসের নামটা কি? এই খোলসের নামটা হচ্ছে মূলত ভার্টেক্স। তাহলে কি বলা হয়েছে বলতো? স্ক্লেরাইটের নামটা কি? ভার্টেক্স। স্টারনাম হবে না, টারগাম হবে না। ওকে, স্টারনামটা কি জিনিস চলো আমরা একটু দেখে ফেলি আর কি। আমরা যদি যাই ঘাসফড়িং এর দিকে, ওকে আমরা একটু ঘাসফড়িং এর দিকে যাই, একটু দেখি চলো। আচ্ছা, এই যে এখানে দেখো ঘাসফড়িং এর এই জায়গাটাতে চলে আসি, এইটাতে দেখো, এই যে খেয়াল করি, এই যে উপরে যে ঘাসফড়িং এর উপরে যে অংশ, উপরের অংশ, আর এই যে দেখো এই নিচের অংশ। উপরের অংশটাকে বলা হচ্ছে টারগাম। এই যে উপরে যে পাত, এটাকে বলা হচ্ছে টারগাম। উপরের পাতকে বলা হয় টারগাম। আর আমরা বুকের দিকে থাকি, এই যে দেখো বুকের দিকে স্টারনাম মানে নিচের দিকে, তাহলে নিচের যে পাত থাকে তার নাম হচ্ছে স্টারনাম। তার নাম কি? স্টারনাম। ক্লিয়ার? এতটুকু জিনিস বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। আর এই যে দেখো বক্ষের আশেপাশে যে সকল ছোট ছোট মানে প্রশ্বাস নিঃশ্বাসের জন্য যে ছিদ্রটা থাকে, সেই জায়গাটাতে ওই জায়গাগুলোকে বলা হয় স্পাইরাকল, এবং পাশে থাকে প্লিউরন। পাশে থাকে মূলত কি বলতো? প্লিউরন। এদের মধ্যে একটা জিনিসই দেখে খেয়াল করবা, সেটা হচ্ছে এদের যে হাড় তো না, এদের যেই শক্ত যে কাইটিন নির্মিত পাতগুলো রয়েছে, এদের মধ্যে যে বন্ধন থাকে, গঠন থাকে, সেটার নাম হচ্ছে সংযোগস্থলের নাম হচ্ছে সুচার জয়েন্ট। এবং আমাদের ব্রেন, আমাদের মাথার খুলিতে দেখবা এই ধরনের জয়েন্ট থাকে, এরকম খাঁচকাটা যে এই ধরনের খাঁচকাটা থাকে আর কি। এটাকে বলা হয় সুচার জয়েন্ট, মানে এদের সুচার জয়েন্টে থাকে আর কি। ক্লিয়ার? এই হইতেছে মূলত কাহিনী এটাতে। আচ্ছা, এরপরে দেখি আমাদের দেখো এটা এপিক্রেনিয়াম পুঞ্জাক্ষী। এর মধ্যে একটা জিনিস তোমাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে যে আয়রন ম্যানের হেলমেটের মতো আর কি। ওকে, দেখো এই যে উপরে বলেছে না, এটাকে বলা হচ্ছে টারগাম। এই টারগামের অংশটাকে বলা হচ্ছে কি বলতো? ভার্টেক্স। কি বলা হচ্ছে? ভার্টেক্স। ওসেলি 1 2 3, তাহলে সরলাক্ষী। ওসেলি মানে কি বলো? সরলাক্ষী। ওসিলি মানে হতেছে সরলাক্ষী। সরলাক্ষী কতটা তুমি বলো তো? 3টা। কতটা? 3টা। এছাড়া দেখো মুখপাঙ্গের সামনের দিকে যে অংশটুকু, এটার নাম হচ্ছে ফ্রন্স। ইটস নট ফ্রান্স, এটার নাম কি? ফ্রন্স। নাম কি বলতো? ফ্রন্স। এতটুকু একটু মনে রাখতে হবে আর কি। চলো এরপর আমরা এখন আমাদের পড়ার দিকে যাই আর কি। দেখো ঘাসফড়িং এর মাথার স্ক্লেরাইট বলতে ওই মাথার যে শক্তপাত, তাকে বলা হচ্ছে ভার্টেক্স। আর বলো টারগাম কি? টারগাম হচ্ছে তার উপরের পৃষ্ঠ। স্টারনাম কি? তার নিচের পৃষ্ঠ। আর ল্যাবিয়াম কি? তার মুখপাঙ্গ, মানে মুখের যেই অঙ্গগুলো থাকে, মুখপাঙ্গের অংশ, ল্যাব্রাম, ল্যাবিয়াম ইত্যাদি। চলো এরপরে দেখে আমরা একটু যাই, দেখি সেটা কি বলেছে। ঘাসফড়িং এর কপালে চড়া অংশকে কি বলে? কপাল মানে যে সামনের এই অংশটাকে কি বলে ঘাসফড়িং এর? সেটা হচ্ছে ফ্রন্স, নট ফ্রেন্ড। এটা হবে কি? ফ্রন্স, বা ফ্রান্সও না কিন্তু, এটা হবে কোনটা বলতো? সেটা হবে মূলত ফ্রন্স। এতটুকু একটু মাথায় রাখো। ওকে, এটা হচ্ছে মাথায় রাখি। এই যে ভার্টেক্স এর কথা বলেছে না, ভার্টেক্স কই থাকে জানো? আমাদের মাথাতেও ভার্টেক্স রয়েছে। আমাদের মাথার যে সবচেয়ে উঁচা অংশ, এই যে এখানে দেখো, হাত দাও সবাই যারা ক্লাস করছো, হাত দাও, এই অংশটুকু দেখো সবচেয়ে উঁচা থাকে, এটাকে বলা হয় ভার্টেক্স। ঘাসফড়িং এর মাথার সামনের দিকে উঁচা অংশকে ভার্টেক্স বলা হয়। সামনের দিকে যে কপালের মতো অংশ থাকে তার নাম কি? নট ফ্রান্স, হাই ফ্রান্স, এটা বলবা তাহলেই হবে।
চলো যাই। ঘাস ফড়িং এর অ্যান্টেনা পরিষ্কারের কাজ করে কে? অ্যান্টেনা পরিষ্কারের কাজ চোখ বন্ধ করে করবে ম্যাক্সিলা। কিন্তু এটা মুখস্থ না করে চলো আমরা একটু দেখে ফেলি, আমাদের এটা দেখা দরকার, বুঝছো? এটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা হচ্ছে ঘাস ফড়িং এর মুখপাঙ্গ। এখন ঘাস ফড়িং এর মুখপাঙ্গের মধ্যে এই ছবির দিকে আমরা একটু দেখবো। ঘাস ফড়িং এর মুখপাঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে ম্যাক্সিলা। দেখো এই ম্যাক্সিলার কি কি অংশ রয়েছে পরীক্ষাতে এটাই আসে, নিচের কোনটি ম্যাক্সিলার অংশ নয়? যেমন দেখো এটা হচ্ছে কার্ডো, স্টাইপস, পালপিফার, লেসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। তাহলে দেখো তো এটা হচ্ছে মূলত ম্যাক্সিলার অংশ। ম্যাক্সিলা দ্বারা সে কি করে? এরকম করে খাবার সে নিতে সহায়তা করে, খাবার যাতে কেউ হরণ না করে, চুরি করে না নিয়ে যায়। এবং এই যে ম্যাক্সিলার দেখো এদের গায়ে ছোট ছোট লোমের মতো অংশ রয়েছে, এটা দ্বারা সে তাদের গা পরিষ্কারও করতে পারে আর কি। তাহলে দেখো কার্ডো ম্যাক্সিলার অংশ, স্টাইপস, পালপিফার, লেসিনিয়া, গ্যালিয়া এবং ম্যাক্সিলারি পাল্প, এগুলো সবাই হচ্ছে ম্যাক্সিলার অংশ। ওকে, এছাড়াও দেখো কি থাকে, এখানে থাকে ম্যান্ডিবল। ম্যান্ডিবল দেখেছো কাঁটার মতো অংশ, মানে কাটাকাটি করে। ল্যাব্রাম আছে থাক, এরপরে ম্যাক্সিলা, এরপরে দেখো মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাবিয়াম। সেটা হচ্ছে কি? ল্যাবিয়াম এইখানে। আর উপরের দিকে দেখো সেটা হচ্ছে হাইপোফ্যারিংস। তো এই ল্যাবিয়ামটা আরেকটু গুরুত্বপূর্ণ আর কি, এটা হচ্ছে নিচের ঠোঁট হিসেবে কাজ করে ল্যাবিয়াম। ল্যাব্রাম উপরের ঠোঁট। এর মধ্যে দেখো সাবমেন্টাম, নট মেন্টাল, থাকে মেন্টাম, পাল্প এবং দেখো লিগুলি। এবং দেখি কি লিগুলি হইতেছে দুইটা। লিগুলি কয়টা? যে দেখো দুইটা, একটা এবং দুইটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, মেন্টাম মেন্টাম এবং সাবমেন্টাম থাকে কার বলতো? নিচের ওষ্ঠ বলতে কি? ল্যাবিয়াম। ওকে, কার্ডো, স্টাইপস, পালপিফার, লেসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প ইত্যাদি কার থাকে? ম্যাক্সিলার থাকে। ম্যাক্সিলার প্রধান কাজটা কি বলতো? খাদ্য খাইতে সহায়তা করে এবং খাদ্য কেউ যাতে চুরি করে না নিয়ে যায়, মানে হরণ রোধ। কি রোধ বলো? ম্যাক্সিলার একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা পরীক্ষাতে আসে, হরণ রোধ, মানে চুরি হইতে দিবে না, টেনে রেখে দেবে নিজের খাবার, কাউরে দিবে না আর কি এটাতে। ওকে, চলো আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি আর কি বিষয়টা আর কি। চলো ম্যাক্সিলা দেখো, ঘাস ফড়িং এর লেসিনিয়া পাওয়া যায় মুখপাঙ্গের কোনটিতে? লেসিনিয়া একটু আগে আমরা পড়লাম, তাই না? লেসিনিয়া পাওয়া যায় কোথায়? ল্যাব্রামে না, ম্যান্ডিবলে না, ল্যাবিয়ামে নিচের ওষ্ঠ না, তাহলে একমাত্র পাওয়া যায় কোথায়? ম্যাক্সিলাতে। রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? ম্যাক্সিলা হবে। ঘাস ফড়িং এর বক্ষে কত জোড়া শ্বাসরন্ধ্র? চমৎকার একটা প্রশ্ন আর কি। ওকে, ঘাস ফড়িং এর ইন টোটাল শ্বাসরন্ধ্রে যদি কথা বলি, শ্বাসরন্ধ্রে যদি আমি কথা বলি তাহলে সেটা হবে 10 জোড়া। কত জোড়া? 10 জোড়া। ওকে, এই শ্বাসরন্ধ্রের মধ্যে কিছু অংশ থাকে বক্ষে আর কিছু অংশ থাকে উদরে মানে পেটে। ওকে, উদরে। তাহলে দেখো বক্ষে থাকবে 2 জোড়া বা কতটি? 4টি। আর উদরে থাকবে 8 জোড়া বা কতটি বলতো? 16টি। ওকে, এতটুকু মাথায় রাখো আর কি। তাহলে বলো বক্ষে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? রাইট অ্যান্সার হবে তাহলে 2, তাহলে 2 জোড়া। কত জোড়া? 2 জোড়া। ওকে, চলো এরপর দিকে আমরা একটু যাই। কোনটি ঘাস ফড়িং এর ল্যাবিয়ামের অংশ? একটু আগে আমি দেখলাম নিচের ঠোঁটের নাম হচ্ছে ল্যাবিয়াম। দেখি কার্ডো না, কার্ডো হচ্ছে ম্যাক্সিলার অংশ। কক্সা হচ্ছে পায়ের অংশ। এরপরে দেখো স্টাইপ হবে না, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? মেন্টাম বা সাবমেন্টাম। দেখেছো চিত্র দেখলে আমাদের হয়ে যায়। তাহলে 58। এখান থেকে প্রশ্ন তোমার আসবে। আর আমি যে সকল প্রশ্ন তোমাদেরকে দিয়েছি একদম অ্যানালিটিক্যাল, যে জায়গা থেকে যে টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, বিশ্বাস করে আমি প্রচন্ড খেটে দিচ্ছি, একদম হজবরল ভাবে আমি তুলে দিচ্ছি না আর কি এটাতে। ওকে, চলো আর ক্লাস তোমাদের কেমন লাগে সেটা জানিও আর কি। তোমাদের কোনো মতামত থাকলে সেটা জানিও, আমি চেষ্টা করবো সেটা তোমাদেরকে প্রোভাইড করার জন্য। চলো, ঘাস ফড়িং এর পায়ের অংশ কোনটি? চমৎকার একটা কথা বলছে, পায়ের অংশ কোনটা? ঘাস ফড়িং এর পায়ের অংশ টার্গাম। টার্গাম তো হবে না। ঘাস ফড়িং এর উপরের দিকে যেই পাত সেটার নাম টার্গাম। এলিট্রা হচ্ছে পাখার অংশ, এটা হবে না। টেগমিনা না, এটা যাইতেছে না। তাহলে যাবে কোনটা মূলত? কক্সা। কি যাবে? কক্সা, ফিমার, টিবিয়া, টারসাস ইত্যাদি হচ্ছে মূলত ঘাস ফড়িং এর পায়ের অংশ। চলো আমরা একটু ঘাস ফড়িং এর পায়ের অংশের দিকে একটু যাই তো। ওকে, এই যে দেখো এগুলোকে এলিট্রা বলা হয়। কি বলা হয়? এলিট্রা বলা হয়। সেজন্য এগুলোকে এলিট্রা ডানার আবরণ বা টেগমিন হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে দেখো কি বলেছে, যে পেছনের দুটি ডানাকে এরা ঢেকে রাখে, অর্থাৎ সামনের যে ডানা থাকে, ঘাস ফড়িং এর তো 2 জোড়া ডানা, সামনের ডানাটা পেছনের ডানাকে ঢেকে রাখে, এই জন্য এটাকে বলা হয় এলিট্রা, অথবা যার অপর নাম কি বলতো? টেগমিনা। মানে টেগমিনা হতেছে এক ধরনের ঘাস ফড়িং এর পাখা, যেটা সামনের দিকে থাকে, সামনের জোড়া থাকে। চলো, ঘাস ফড়িং এর এখানে বলা রয়েছে আর কি, ঘাস ফড়িং এর মোট পা থাকে কত জোড়া বলো? 3 জোড়া। প্রত্যেক পা কয়টা খণ্ডে? 5টা খণ্ডে থাকে আর কি। ওকে, এর মধ্যে কি অংশ? কক্সা, ট্রোক্যান্টর, ফিমার, টিবিয়া, ফিবুলা নাই। এবারে দেখো টারসাস। কি বলতো? টারসাস। ওকে, তাহলে দেখো কয়টা পয়েন্ট? কক্সা থাকে, এদের পায়ের মধ্যে কক্সা থাকে, ট্রোক্যান্টর থাকে, ফিমার থাকে, টিবিয়া থাকে এবং কি থাকে বলতো? টারসাস থাকে। ওকে, আর ঘাস ফড়িং এর এ ধরনের পাকে বলা হয় সার্টোরিয়াল পা। কেন? কারণ ও বেটা ত্রিং বিরিং করে লাফাই চলে যেতে পারে এক জায়গা থেকে আর এক জায়গাতে। আচ্ছা চলো, এটা তো আমাদের হয়ে গেল আর কি দেখা। এরপরের দিকে আমরা একটু যাই, সেটা হচ্ছে ঘাস ফড়িং এর উদর অঞ্চলে কয়টা শ্বাসরন্ধ্র থাকে? আমি একটু আগে বলেছি শ্বাসরন্ধ্র ইন টোটাল 10 জোড়া। এর মধ্যে বক্ষে থাকে 2 জোড়া, তাহলে উদরে থাকবে কত জোড়া বলো? 8 জোড়া। কত জোড়া? 8 জোড়া। বাট চেয়েছে কতটি? প্রশ্ন একটু ভালো করে পড়তে হবে, কয়টি? তাহলে 8 জোড়া ইকুয়াল 16টি। রাইট অ্যান্সার হবে 16। রাইট অ্যান্সার কোনটা বলো তো? 16।
চলো এরপরে দেখে যাই, ঘাসফড়িং এর ডিম পাড়ার অঙ্গ হলো কোনটা? চমৎকার একটা কথা বলেছে, ডিম পাড়ার অঙ্গ। ডিম পাড়া, ডিম মানে হচ্ছে কি? ওভাম। ডিম মানে কি বলতো? ওভাম, মানে ডিম বানু ধরে রাখো, ওভাম। এই ওভাম যেখান থেকে বের হয় তার নামের সাথে মিল রয়েছে, দেখো তো, ওভিপোজিটর। কি পজিটর? ওভিপোজিটর। তাহলে বলা যাচ্ছে ঘাসফড়িং এর ডিম পাড়ার অঙ্গ হলো ওভিপোজিটর। কিন্তু ভাই এই প্রশ্ন তো শুধু পড়লে হবে না, সুপ্রাঅ্যানাল প্লেট কোনটা, অ্যানাল সার্কি কোনটা, এটা সার্সি লিখছে, হবে সার্কি। এবং সাবজেনিটাল প্লেট কোনটা, এটা তো আমাদের জানা দরকার এমসিকিউ এর জন্য। ওই ছকটা, চলো আমরা ওই ছকের দিকে আমরা একটু মনোযোগ দিই আর কি। দেখো সবাই ছকটার দিকে আমরা একটু যাই। ওকে, কি চমৎকার একটা ছক দিছে এই জায়গাটাতে, আমার খুবই প্রিয় একটা ছক। কেন প্রিয় আমি তোমাদের বলি, কারণ আমি ইন্টারমিডিয়েট লাইফে এটা বুঝতাম না, একদমই বুঝতাম না। এটা তোমাদের পড়াইতে পড়াইতে পরবর্তীতে নিজে পড়তে পড়তে আমি এটা বোঝা শুরু করছি যে না, ব্যাপারটা হচ্ছে এইটা। আচ্ছা চলো আমরা ঘুরে যাই আর কি। দেখো পুরুষ ঘাসফড়িং, এখানে যে কথাটা বলেছিল সেটার নাম ছিল, দেখো, সাবজেনিটাল প্লেট, এরপরে দেখো অ্যানাল সার্কি, আর ছিল সুপ্রাঅ্যানাল প্লেট, আর ছিল ওভিপোজিটর। আল্লাহর রহমত আমার মনে হয় এই ছকটা যদি তুমি একটু এই জায়গাটাতে পড়ো, আমার মনে হয় যে তুমি সবকিছু পেরে যাবা। খেয়াল করে দেখো এই জায়গাটাতে সাবজেনিটাল প্লেট, ভাই সাব মানে নিচে আর সুপ্রা মানে উপরে। সুপ্রা মানে কি? উপরে। তাহলে এখানে একটা জিনিস দেখো, লেখা রয়েছে নবম খণ্ড, দশম খণ্ড, 11 খণ্ড। এটা পুরুষ ঘাসফড়িং এর। আচ্ছা 9, 10 আর 11 এদের মধ্যে নিচে কে? নিচে বলতে মানে মানে কম কে? মানে কম হতেছে 9 না, আর মানে বেশি কোনটা? 11। তাহলে মানে কম যদি 9 হয়, মানে কম মানে নিচে থাকবে, এই নিচে থাকবে বলে এটার নাম হচ্ছে সাবজেনিটাল প্লেট। তাহলে সাবজেনিটাল প্লেট কত নাম্বার খণ্ডকের স্টারনাম বর্ধিত হয়ে তৈরি হয়? স্টারনাম বলতে নিচের অঙ্কীয় দেশের অংশটা বর্ধিত হয়ে তৈরি হয়। তাহলে সাব মানে নিচে, নিচে মানে মানগত দিক থেকে 9 কম। আবার দেখো সুপ্রাঅ্যানাল প্লেট, সুপ্রা মানে উপরে, মানে অ্যানাল মানে পায়ুপথ, পায়ুপথের উপরের দিকে একটা প্লেট থাকে, যেহেতু উপরে মান বেশি, তাহলে 9 বেশি নাকি 11 বেশি? তাহলে রাইট অ্যান্সার হবে 11। তাহলে সুপ্রাঅ্যানাল প্লেট থাকবে 11তে, সুপ্রা মানে 11, হাইস্ট 11টাই খণ্ড, আর সাব মানে কম মানে 9, আর এদের মাঝখানে যেটা থাকবে অ্যানাল সার্কি, সেটা হচ্ছে দশম খণ্ডকে। সেটা হচ্ছে কততম খণ্ডকে? দশম খণ্ডকে। আর ওভিপোজিটর স্ত্রীদের থাকে, পুরুষদের থাকে না। ওভাম মানে ডিম বানু তৈরি করবে, এটা শুধুমাত্র থাকবে বলতো নবম খণ্ডকের স্টারনাম বর্ধিত হয়ে এটা মূলত তৈরি করে। নবম খণ্ডক, তাহলে ওভিপোজিটর নবম খণ্ডকের স্টারনাম। ভাই স্টারনামটা কি? ঘাসফড়িং এর পৃষ্ঠদেশ না, ঘাসফড়িং এর অঙ্কীয় দেশ। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারলে ইনশাল্লাহ আর তোমার আর কিছু লাগবে না আর কি। চলো, এই ছকটা সত্যি খুব বিরক্তিকর একটা ছক, বাট আমি এখন আশা রাখি যে তোমরা এটা পারবা। কোন অংশটি ঘাসফড়িং এর পৌষ্টিক নালীর প্রোক্টোডিয়ামের অংশ? আচ্ছা প্রোক্টোডিয়াম যেটা, প্রোক্টাস শব্দের অর্থ ওই যে পায়ুপথ রিলেটেড, বুঝছো? প্রোক্টাস, প্রোক্টোস্কোপি থাকে আর কি, পায়ুপথ রিলেটেড। তাহলে এর অংশ কি কি হইতে পারে? দেখো ক্রপ না, হবে না। গলবিল, এটা পায়ুপথের অংশ না। গিজার্ড, এটাও পায়ুপথের অংশ না। তাহলে পায়ুপথের অংশের মধ্যে পড়ে 1 নাম্বার কোনটা বলতো? রেকটাম। তাহলে প্রোক্টোডিয়ামের উদাহরণ হইতেছে রেকটাম। প্রোক্টোডিয়ামের উদাহরণ কি বলতো? রেকটাম। এতটুকু মাথায় রাখতে হবে আর কি। চলো যাই, ক্রপের বৈশিষ্ট্য কি? ভাই ক্রপ মানে কাটাকাটি করা, আমরা ছবি ক্রপ করি না, কাটাকাটি করি না। এখন কাটাকাটি করা মানেটা কি বলতো? কাটাকাটি করা মানে এই জায়গায় দেখো খাদ্য চূর্ণ বিচূর্ণ করে। বলো খাদ্য কি করে? চূর্ণ বিচূর্ণ এরা মূলত করে দেয়, রাইট? এরপরে দেখি ঘাসফড়িং এর মধ্যে অন্তঃপ্রাচীর নির্মের কোনটি দ্বারা মানে তৈরি? অন্তঃপ্রাচীর, ঘাসফড়িং এর ভেতরের প্রাচীর মূলত কি দ্বারা তৈরি? কাইটিন? হবে না। কিউটিকল? হবে না। পেরিটোনিয়াম হইতে পারে, আর একটা পেরিট্রফিক পর্দা হইতে পারে। ওকে, পেরিটোনিয়াম হইতে পারে, আর একটা কি হইতে পারে? পেরিট্রফিক পর্দা। বাট পেরিটোনিয়াম তো হওয়ার কোনো সুযোগই নাই, তাই না? বাট হবে তাহলে কোনটা বলো তো? পেরিট্রফিক পর্দা। কি রাইট অ্যান্সার হবে? পেরিট্রফিক পর্দা। 64। চলো, ঘাসফড়িং এর হেপাটিক সিকার সংখ্যা কত? চমৎকার একটা কথা বলেছে, হেপাটিক সিকার সংখ্যা হইতেছে 6 জোড়া। কত জোড়া বলতো? 6 জোড়া। পরীক্ষার খাতায় 6 জোড়া না দিয়ে দিব হতেছে তোমাকে কতটি বলতো? 12টি। তাহলে সংখ্যা কতটি চেয়েছে? তাহলে রাইট অ্যান্সার হবে মূলত 12টি। ক কি হবে বলতো? ক হবে রাইট অ্যান্সার। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই, দেখি ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কতটা। চমৎকার কথা বলেছে, ঘাসফড়িং এর হৃৎপিণ্ড এই যে এরকম থাকে, এইরকম এইরকম এইরকম, 1 2 3 4 5 6, আর একটা দেখি 7। তাহলে ঘাসফড়িং এর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকে হচ্ছে 7টা। কতটা প্রকোষ্ঠ থাকে বলতো? 7টা। রাইট অ্যান্সার হচ্ছে কতটা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 7। ওকে, চলো, ঘাসফড়িং এর ট্র্যাকিয়াল তন্ত্রের অনুক্রমিক বিন্যাস হলো কোনটা? এটা তো একটা বেশ ঝামেলা করে জিনিস। তাহলে দেখো শ্বাসতন্ত্র বা স্পাইরাকল, এরপরে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াল কোষ, এবং সবার শেষে যায় হচ্ছে ট্র্যাকিওলে। রাইট অ্যান্সার হবে ক। রাইট অ্যান্সার হবে কোনটা? ক। বাট এইটা বোঝানোর জন্য আমরা একটু চলো বইয়ের দিকে একটু মনোযোগ দিই। আমি তো এটা পড়াইলাম আর কি তোমাদের। এই যে দেখো এই জায়গাটা জিনিসের দিকে একটু খেয়াল করি। দেখো আমাদের জিনিসের দিকে যদি খেয়াল করা হয় তাহলে এখান থেকে একটা যেটা পাওয়া যাবে সেটা হইতেছে, দেখো এই যে এই অংশটার নামটা দিয়েছে হচ্ছে মেসেন্টেরন। মাঝের দিকে মেসেন্টেরন আছে, ওকে। আর নিচের দিকে এই যে দেখো প্রোক্টোডিয়াম মানে ইলিয়াম, কোলন, রেক্টাম ইত্যাদি তৈরি। তাহলে দেখো মেসেন্টেরন, আর এই যে দেখো এটা মধ্য পৌষ্টিক নালী, আর এটা হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী। এই দুটার
এই দুইটার মাঝখানে যে সূত্রক রয়েছে রেচন নালীর মতো, এটার নাম হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকার সংখ্যা হইতেছে 100টার মতো। মনে রাখবা মালপিজিয়ান বডি থাকে কিন্তু মানুষের নেফ্রনে, মানে মানুষের কিডনিতে, আর এটা মালপিজিয়ান নালিকা। ওকে, এরপরের দিকে দেখো, এইখানে দেখো দেখা যাচ্ছে না জিহ্বার মতো কিছু অংশ, দেখো এদিকে 6টা, এদিকে 6টা মানে তার পেছনের দিকে 6টা রয়েছে, যেটাকে বলা হয় হেপাটিক সিকা। আর হেপাটিক সিকার সংখ্যা হইতেছে 12টি বা 6 জোড়া, 6 জোড়া। একটা জিনিসই দেখে একটু খেয়াল করবা, যখন তুমি ঘাসফড়িং এর ভেতরে কোনো জিনিস পড়বা মাথায় রাখবা এর সংখ্যা হয় 6 অথবা 6 গুণিতক। আবার বললাম হয় 6 অথবা 6 এর গুণিতক। এবং এদের যে রেকটাম থাকে, রেকটামে রেকটাল প্যাপিলা বলে একটা কথা থাকে। রেকটামে কি থাকে বলতো? রেকটাল, এখানে নাই, ওই ছবিটা তুলে নাই, রেকটাল প্যাপিলা, রেকটাল প্যাপিলা। মনে রাখবা রেকটাল প্যাপিলার সংখ্যা হইতেছে কতটি জানো? 6টি। আবারও বলো কতটি? 6টি। তাহলে দেখো হেপাটিক সিকা 6 জোড়া বা 12টি, রেকটাল প্যাপিলা 6টি, মালপিজিয়ান নালিকার সংখ্যা কতটি? 100টি। কতটি? 100টি। ক্লিয়ার এতটুকু জিনিস? আই হোপ সো তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। চলো এইখানে থেকে চলে আসো, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল কত জোড়া? 10 জোড়া। এখন এই যে ঘাসফড়িং এর যে শ্বসনতন্ত্র, এই শ্বসনতন্ত্র একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার জন্য দেখো ছবিটা দেখে যায়, একটা স্পাইরাকল, একটা স্পাইরাকলের মাঝখানে এখানে একটা কি থাকে বলতো? এখানে একটা গহ্বরের মতো থাকে, এখানে পরিস্রাবণ যন্ত্র থাকে, এদের উপরে একটা পাতলা পর্দা থাকে যার নাম পেরিট্রিয়াম। তাহলে বলো প্রশ্ন আসবে এইটাতে যে স্পাইরাকলের উপরের পর্দার নাম কি? 3টা দিলাম, কি বলতো? পেরিট্রিয়াম। কি নাম বলতো? পেরিট্রিয়াম। ওকে, চলো তাহলে এদের যে ট্র্যাকিয়াল তন্ত্র বা শ্বসন তন্ত্র কি কি দ্বারা গঠিত? গঠিত হতেছে শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, শ্বাসনালী বা ট্র্যাকিয়া, বায়ুথলি, প্রান্তীয় কোষ বা ট্র্যাকিয়াল কোষ এবং ট্র্যাকিয়াল অসংখ্য। এই জিনিসটা তোমরা অনেকবার পড়েছো। 10 জোড়া স্পাইরাকল, বক্ষে 2 জোড়া, আর 8 জোড়া হচ্ছে উদরীয় অঞ্চলে। আর জোড়া কোন অঞ্চলে? উদরীয় অঞ্চলে। চলো এখান থেকে গতিপথটা মূলত বোঝা যাবে আর কি, যে প্রশ্নটা এমসিকিউটা আমরা দেখছিলাম, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। এরপরে গেল কোথায় বলতো? ট্র্যাকিয়া। এরপরে দেখো ট্র্যাকিয়া থেকে গেল কোথায়? ট্র্যাকিউল কোষ। ট্র্যাকিউল কোষ থেকে গেল কোথায়? ট্র্যাকিউল। আর ট্র্যাকিউল কার সাথে যুক্ত বলতো? দেহকোষের সাথে যুক্ত। তাহলে দেখো প্রথমে শুরু হয়েছে কোথায় বলতো? শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এই দিকে গেল মানে ছিল ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া থেকে গেল কোথায় বলতো? ট্র্যাকিউল কোষ। ট্র্যাকিউল কোষ থেকে গেল কোথায়? ট্র্যাকিউল। এরপরে দেখো চলে গেছে যে দেহকোষের দিকে, চলে গেছে কোথায় বলতো? দেহকোষের দিকে। তাহলে আমাদের এখানে দেখি, খেয়াল করো, শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল, এরপরে ট্র্যাকিয়া, এরপরে ট্র্যাকিউল কোষ, এরপরে কি? ট্র্যাকিউল। আর ট্র্যাকিউল কার সাথে যুক্ত হবে? দেহকোষের সাথে, আদান প্রদান করবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। ওকে, চলো ঘাসফড়িং এর স্পাইরাকল কে ঘিরে রাখে? ভাই স্পাইরাকল মানে কি? স্পাইরাকলের উপরের দিকে একটা আবরণ দেখলাম না, একটা পলিথিনের মতো, বলো তো টিনিডিয়া? আরে না, অপারকুলাম। অপারকুলাম তো হইতেছে কার ঢাকনা বলো? অপারকুলাম হইতেছে হাইড্রা বা নিডারিয়ার ঢাকনা। হাইড্রা বা কার ঢাকনা? নিডারিয়ার ঢাকনা। পেরিট্রিয়াম, ইন্টিমা। ইন্টিমা তো হচ্ছে একটা বলয়, আংটির মতো বলয়, এবং এটা কার বলয় জানো? এটা হচ্ছে যে শ্বসন নালী রয়েছে বা শ্বাসনালী রয়েছে বা ট্রাকিয়া রয়েছে তার। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত পেরিট্রিয়াম। তাহলে রাইট অ্যান্সার কোনটা রে ভাই বলতো? পেরিট্রিয়াম। ওকে, মনে জানা থাকে। চলো ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কোন অংশটি লেন্সের মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে মানে চোখ বন্ধ করে মারবা, কর্নিয়া। আবার বলো কি কার মতো কাজ করে? কাঁচ। কতে কর্নিয়া, কতে কাঁচ। কাঁচ তো লেন্স হিসেবে কাজ হয়, তাই না? তাহলে এই যে আমি লেন্সের কাজ করছি আর কি এটাতে, তাহলে বলো এখানে কি কি আসবে আর কি? লেন্সের মতো কাজ করে কর্নিয়া। লেন্সের মতো কাজ করে কোনটা? কর্নিয়া। ওকে, বাট তার আগে আমি মনে হয় তোমাদের একটা স্লাইড দেখাই দিই, এটাও খুব চমৎকার লাগবে আর কি তোমাদের। এই সেই বিখ্যাত আদর্শ মাটিডিয়ামের চিহ্নিত চিত্র, যেটা আমাদের একদম গবা ঘ নম্বরে পেইড একটা প্রশ্ন আর কি। ওকে, ওমাটিডিয়ামের অনেক গুণ পয়েন্ট হচ্ছে 10টার মতো। এর মধ্যে দেখো কর্নিয়া, একটু দেখাই দিই। কর্নিয়া কাজ করে লেন্সের মতো। ক্লিয়ার? এখানে কয়েকটা এক্সট্রা তথ্য দেওয়া রয়েছে, এই তথ্যগুলো অ্যাডমিশনের জন্য, একাডেমিকে তোমার দরকার নাই ভাই, এটা মাথায় রাখো না আর কি এটাতে। ওকে, চলে আসি। দেখো ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। ওকে, র্যাবডম। র্যাবডম আমরা মনে রাখি আর ফর রিসিভ, আর ফর রিসিভ। এর মাধ্যমে আলো গৃহীত হয়। এর মাধ্যমে আলো কি হয় বলতো? গৃহীত হয়। মনে থাকবে এই জায়গাটাতে? তাহলে দেখো 3টা জিনিস আমি মনে রাখাইছি। কর্নিয়া লেন্সের মতো কাজ করে, কর্নিয়া কার মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। এরপরে দেখো ক্রিস্টালাইন কোন। ক্রিস্টালাইন কোন কি হিসেবে কাজ করে? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। আর একটা কথা, র্যাবডম মানে রিসিভ। সে কি রিসিভ করবে? আলোকে রিসিভ করবে। কি রিসিভ করবে? আলোকে রিসিভ করবে। ওকে, আমাদের ঘাসফড়িং এর দর্শন কৌশল 2টা, একটার নাম তীব্র বা উজ্জ্বল আলোতে দেখা যায়, মোজাইক প্রতিবিম্ব বা অ্যাপোজিশন, একদম ঝকঝকে তকতকে। আর যেটা কিনা আমাদের মৃদু আলোতে দেখা যায় তাকে বলা হচ্ছে সুপারপজিশন। তাহলে মৃদু আলোতে নাম কি বলতো? মৃদু আলো নাম কি? সুপারপজিশন। নামে সুপার বাট কাজে সুপার না, কিন্তু নামে সুপার বাট কাজে কি? সুপার নয়। তাহলে সুপার পজিশন নামে সুপার, বাট এর যে প্রতিবিম্ব, এর প্রতিবিম্ব খেয়াল করে আর কি দেখো, ওই যে মৃদু আলোতে মানে আবছা আবছা আলোতে, আবছা আবছা আলোতে মানে যে প্রতিবিম্ব গঠন হয় সেটা হচ্ছে সুপার পজিশন। আর উজ্জ্বল আলোতে দিনের বেলায় অ্যাপোজিশন, এবং এটা দেখতে চকচক ফকফকে লাগে আর কি এটাতে। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো
আমরা একটু যাই তাহলে। ঘাসফড়িং এর ওমাটিডিয়ামের কোন অংশটি লেন্সের মতো কাজ করে? কর্নিয়া। ভেরি গুড, আমরা পড়ে ফেললাম। এরপরে যাই, ওমাটিডিয়ামের কোন অংশ আলো প্রতিসরণে, এই যে ভাই, আলো প্রতিসরণে সহায়তা করে? আলো প্রতিসরণে সহায়তা করে। বলতো একটু আগে আমরা কি বললাম? ক্রিস্টালাইন কোন পড়লাম না? প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে যদি কখনো আসে প্রতিসরণে সহায়তা করে, তাহলে রাইট অ্যান্সার হবে কি বলতো? ক্রিস্টালাইন কোন। বলো কি লাইন কোন? ক্রিস্টালাইন কোন প্রতিসরণশীল অঙ্গ হিসেবে কাজ করে। চলো তো এখানে কি ক্রিস্টালাইন কোন দেওয়া রয়েছে? না, ক্রিস্টালাইন কোন কোষ হবে না, রেটিনুলার কোষ না হবে না, কর্নিয়া জেন কোষ না হবে না, তাহলে ওই যে লেন্সের মতো কাজ করে কর্নিয়া। তাহলে এইখানে রাইট অ্যান্সার হওয়া উচিত ছিল ক্রিস্টালাইন কোন, কিন্তু যেহেতু ক্রিস্টালাইন কোন নাই, তাহলে সেই অনুসারে রাইট অ্যান্সার হবে কর্নিয়া। কেন? কর্নিয়া আমার কার মতো কাজ করে? লেন্সের মতো কাজ করে। আর লেন্স মানেই তো লেন্সের কি ঘটে বলতো? লেন্সের প্রতিসরণ ঘটে, প্রতিসরণ ঘটে। কিন্তু আবারও বলে রাখি, এখানে যদি ক্রিস্টালাইন কোন থাকতো, নট কোন কোষ, কোন থাকলো, যদি থাকতো তাহলে রাইট অ্যান্সার হতো ক্রিস্টালাইন কোন। যেহেতু না, এই জন্য কর্নিয়াকে রাইট অ্যান্সার না হয়েছে। যদিও এটা আমি পক্ষপাতিত্ব না, পরীক্ষার হলে এত কিছু মনে থাকে নাকি? ঘাসফড়িং এর পুঞ্জক্ষীর কোন অংশটি আলো গ্রহণ করে, আলো রিসিভ করে? আর্তে রিসিভ, আর্তে র্যাবডম। তার রাইট অ্যান্সার চোখ বন্ধ করে র্যাবডম, চোখ বন্ধ করে র্যাবডম হবে। ওকে, চলো এরপরে যাই। নিচের কোনটি ঘাসফড়িং এর স্ত্রী জননতন্ত্রের অংশ? চমৎকার একটা কথা বলছে, স্ত্রী জননতন্ত্রের। ভাস ডিফারেন্স, এটা পুরুষ, এটা মানুষদের আছে। সেমিনার ভেসিকল, এটা পুরুষ প্রজননতন্ত্রের অংশ, মানুষের রয়েছে। ক্ষেপণ নালী, ইজাকুলেটরি ডাক্ট, এটা মানুষের রয়েছে। নাই কোনটা? স্পার্মাথিকা। নাই কোনটা? স্পার্মাথিকা। ভয়ঙ্কর একটা জিনিস দেখো, স্পার্মাথিকা মনে হবে কি স্পার্ম মানে তো শুক্রাণু, তাহলে শুক্রাণু তো পুরুষ প্রজননতন্ত্রের অংশ, তাই না? সো সবাই স্পার্মাথিকাকে দিবে পুরুষ প্রজননতন্ত্রের অংশ, কিন্তু স্পার্মাথিকা হইতেছে স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। কেন? কারণ এইখানে শুক্রাণু কিছুক্ষণের জন্য জমা থাকে, এখানে শুক্রাণু কি থাকে? কিছুক্ষণের জন্য জমা থাকে। নাম শুনে মনে হবে জনন অঙ্গের অংশ, বাট এটা মূলত স্ত্রী জননাঙ্গের অংশ, স্পার্মাথিকা। আমার সাথে সাথে পড়তে পারি স্পার্মাথিকা। চলো, অসম্পূর্ণ রূপান্তর আর সম্পূর্ণ রূপান্তর, এটা আমি এখন একটু তোমাদের সাথে আলোচনা করি আর কি। আচ্ছা চলো, রূপান্তরটা আমরা একটু দেখে ফেলি। আচ্ছা, রূপান্তর দেখার আগে এখানে আরেকটা চমৎকার জিনিস আমি তোমাদেরকে একটু দেখাবো, সেটা হচ্ছে ডিম পাড়া। ঘাসফড়িং তো মাটির নিচে অভিপোজিটে ঢুকে দেয় ডিম পারে, এবং এরা মূলত ইন টোটাল যতটুকু গর্ত করে, গর্তটা গভীরতা হচ্ছে 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ক্লিয়ার? এবং এরা গুচ্ছে ডিম পারে, প্রত্যেকটা গুচ্ছে ডিম পারে হচ্ছে 20টা। প্রত্যেকটা গুচ্ছে ডিম পারে কতটা বলতো? প্রত্যেকটা গুচ্ছে ডিম পারে কয়টা? 20টা। তাহলে এরকম যদি তারা 10টা গুচ্ছ ডিম পারে, তাহলে ডিমের সংখ্যা হবে কতটা বলতো? 200টা। কয়টা? 200টা। তাহলে বলো, এরা যে খাল করে, খাল কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। ক্লিয়ার? খাল কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। প্রত্যেকটা গুচ্ছে ডিম পারে কত? 20টা করে। আর এরকম গুচ্ছ কত? 10 সেন্টিমিটারের নিচে 10টা গুচ্ছ। 10 সেন্টিমিটার ঢুকে দেওয়া মানে কি? 10টা গুচ্ছ, মানে সব মিলে 200টা। সব মিলে কতটা? 200টা। ওকে, চলো আসো। রূপান্তর, চমৎকার একটা কথা বলেছে, অসম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর। তোমাদের একটা জিনিস দেখা দিই, যেটা অসম্পূর্ণ রূপান্তর। অসম্পূর্ণ রূপান্তর মানে কি জানো? ছোট্ট দশা আর বড় দশার মধ্যে কোনো পার্থক্য নাই। যেমন মানুষের ক্ষেত্রে দেখো, একটা মানুষের বাচ্চা পয়দা করলো, একটা মানুষের বাচ্চা ঠিক যেরকম দেখতে, একটা বড় মানুষেরও হাত পা নাক চোখ মুখ সবই একই রকম না, শুধু আকার আকৃতিতে আলাদা। তার মানে কি? জন্ম থেকেই ও মূলত তার আদি প্রাণীর, মানে তার থেকে যারা বয়স্ক প্রাণীর, তাদের সাথে তার মিল রয়েছে। মা এবং বাচ্চার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা অসম্পূর্ণ রূপান্তর, নট সম্পূর্ণ। আর সম্পূর্ণ রূপান্তর কি? বাচ্চা এবং মা এটার মধ্যে আকাশ জমিন পার্থক্য থাকবে, তাদের গঠনগত পার্থক্য থাকবে আর কি। ওকে, চলো, এই হইতেছে কাহিনী। এবং এই অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে উদাহরণ দেখো, লেখা রয়েছে ঘাসফড়িং এবং তেলাপোকা। আর এখানে একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে নিম্ফ কাকে বলে। ক নাম্বারের জন্য যে কতবার আসে, অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থার প্রাণীকে নিম্ফ বলে। আর দেখো, সম্পূর্ণ রূপান্তর এখানে মূলত থাকে লার্ভা। তাহলে সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে বলা হয় লার্ভা। তাহলে লার্ভার নিম্ফের মধ্যে কোনো তেমন পার্থক্য নাই। নিম্ফ যেটা, এটা অসম্পূর্ণ রূপান্তরের বাচ্চা, আর লার্ভা যেটা, এটা সম্পূর্ণ রূপান্তরের বাচ্চা। এতটুকুই শুধুমাত্র। এবং দেখো, এদের ক্ষেত্রে সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে মৌমাছি এবং প্রজাপতি। মৌমাছি এবং কি? প্রজাপতি। তাহলে দেখো, সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। অসম্পূর্ণ রূপান্তর মানে কি? ছোট্ট বাচ্চা তার মায়ের মতো দেখতে। আর সম্পূর্ণ রূপান্তর মানে এটা কি? ছোট্ট বাচ্চা তার মায়ের মতো দেখতে নয়। ওকে, উদাহরণ হচ্ছে ঘাসফড়িং এবং তেলাপোকা, অসম্পূর্ণ উদাহরণ। আর সম্পূর্ণ উদাহরণের মধ্যে পড়বে মৌমাছি এবং প্রজাপতি। এবং একটা জিনিস দেখে খেয়াল করো, এই যে সম্পূর্ণ রূপান্তরের তাদের জীবনচক্রের 4টা ধাপ দেখা যায়, যেমন ডিম, লার্ভা, পিউপা এবং ইমোগো। আবার বলো, ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। কিন্তু যারা অসম্পূর্ণ রূপান্তর বা হেমিমেটাবোলাস, তাদের ক্ষেত্রে দেখো, ডিম আছে, নিম্ফ রয়েছে, পূর্ণাঙ্গ প্রাণী রয়েছে। দেখছো, ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। আর ওদের ক্ষেত্রে কি? ডিম, লার্ভা, পিউপা, ইমোগা। ক্লিয়ার? এতটুকু মাথায় রাখতে হবে কিন্তু ভাই, মাথায় রাখতে হবে কিন্তু। দেখো, এটা কেন অসম্পূর্ণ? দেখছো, এর নিম্ফ দশা মানে বাচ্চা দশা আর বড় দশা দেখতে আকার আকৃতি শুধু একটু আলাদা, কিন্তু মোটামুটি সকল কিছু আছে। ঠ্যাং আছে, পাখা আছে, চোখ আছে, পুঞ্জাক্ষী রয়েছে, ওসেলে রয়েছে, সব
ওকে, চলো দেখো এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হইতেছে যে মূলত মোল্টিং, ঘাসফড়িং সাপের খোলসের মতো তার খোলস চেঞ্জ করে এবং ইন টোটাল মোল্টিং এর সংখ্যা হইতেছে 5 বার। কতবার মোল্টিং একটু লিখে রাখো, মোল্টিং হয় মূলত কতবার? 5 বার। খুবই গুরুত্বপূর্ণ ভাই, মোল্টিং হয় কতবার? 5 বার। এবং দেখো কি বলেছে, পঞ্চমবার, এই যে 5 বার, পঞ্চমবার খোলস মোচনের মাধ্যমে নিম্ফ পরিণত ঘাসফড়িং হয়ে ওঠে। 2 মোচনের মধ্যবর্তী দশাকে বলা হয় ইনস্টার। তাহলে 2টা যে মোচন হয়, 5টা মোচন, 2টা মোচনের মধ্যবর্তী দশাকে বলা হয় ইনস্টার। এবং ঘাসফড়িং এর রূপান্তর সম্পন্ন হতে টাইম লাগে 2 মাস। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বলো ঘাসফড়িং এর রূপান্তর সম্পন্ন হতে টাইম লাগে কত মাস? 2 মাস। ওকে, লার্ভা নিম্ফের মধ্যে পার্থক্য, লার্ভা যেটা, এটা হইতেছে সম্পূর্ণ রূপান্তরের বাচ্চা, আর নিম্ফ হইতেছে অসম্পূর্ণ রূপান্তরের বাচ্চা। ওকে, নিম্ফ যেমন হইতেছে ওই যে ঘাসফড়িং আর তেলাপোকার ক্ষেত্রে। ওকে, উদাহরণ দেখো, লার্ভা মৌমাছি, মশা, মাছি, প্রজাপতি ইত্যাদি। আর নিম্ফের ক্ষেত্রে দেখি আরশোলা বা ঝিঝি পোকা, উই পোকা আর ঘাসফড়িং ইত্যাদি। ওকে, আচ্ছা, তো আমাদের যে প্রশ্নটা ছিল, প্রশ্ন তো বললাম না, নিচের কোনটিতে অসম্পূর্ণ রূপান্তর ঘটে? তাহলে বলো ঘাসফড়িং আর তেলাপোকা, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? ঘাসফড়িং। আর বাকি সব কয়টাতে কি? মশা, মাছি, প্রজাপতি, এদের হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চাই, ঘাসফড়িং এর রূপান্তরের সঠিক ক্রম কোনটা? আচ্ছা, সঠিক ক্রমের মধ্যে দেখো, ডিম, লার্ভা, পিউপা, ইমাগো হবে না, এটা হচ্ছে ইমোগো। ওকে, কি হবে? ইমোগা বা ইমোগো, এখানে একটু মিস করছে আর কি। তাহলে দেখো রাইট অ্যান্সার হবে এটা ডিম, ডিমের পরে কি আসে? লার্ভা, লার্ভার পরে কি হয়? পিউপা, পিউপা পরে হচ্ছে ইমোগো, পিউপার পরে কি হয়? ইমোগো। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত এই 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 আমি কি ভুল বললাম? হ্যাঁ, সেট, মাপ চাচ্ছি ভাই। বলছে ঘাসফড়িং এর, বলছে কার? ঘাসফড়িং। ভাই ঘাসফড়িং এর কোনটা হয়? অসম্পূর্ণ রূপান্তর। সারাদিন কাজ কইরা প্রশ্নের দিকে ভালো করে তাকানো হয় না। অসম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তরের ধাপ তো থাকে 3টা, কি কি? ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। আর আমি যে উত্তরটা দিয়েছি না, এটা হইতেছে তোমার সম্পূর্ণ রূপান্তরের। কোন রূপান্তরের বলো? সম্পূর্ণ রূপান্তরের। যেমন উদাহরণ কি হইতে পারে? মৌমাছি হইতে পারে। কি হইতে পারে? মৌমাছির দিকে এটা মূলত হইতে পারে। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে, ভুল না, বাট আমি তোমার প্রশ্নটা দেখতে খেয়াল করি নাই, এতটুকুই। এরপরে কি বলছে? ও সম্পূর্ণ রূপান্তর, ওই যে যেটা আগের লাইনে বললাম, সম্পূর্ণ রূপান্তরের কোনটাই, যে দেখো 4টা, ডিম, লার্ভা, পিউপা আর ইমোগো বা ইমাগো লিখছে। ঘাসফড়িং নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণী হতে কতবার খোলস মোচন করে? এই বলো কতবার? 2, 3, 4 নাকি 5? রাইট অ্যান্সার হবে 5 বার। বলো বাচ্চারা কতবার খোলস মোচন করে? সেটা হচ্ছে 5 বার, 5 বার। ওকে, আচ্ছা চলো এরপরের দিকে আমরা যাই। কর্পোরা কার্ডিয়াকা হতে কোন হরমোন? চমৎকার একটা কথা বলেছে। ঘাসফড়িং এর কয়েকটা হরমোন উৎপাদনকারী গ্রন্থি রয়েছে, 4টা। এর মধ্যে কর্পোরা কার্ডিয়াকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আকার থেকে ও ছোট থেকে বড় করে, এবং এটার নাম হচ্ছে গ্রোথ হরমোন। কোন হরমোন বলো? গ্রোথ হরমোন। জুভেনাইল মানে কিশোর কিশোরী, মানে মানে টিনেজ, টিন মানে কি? টিন, এই টিনেজ বয়সে সহায়তা করে জুভেনাইল। ওকে, আর এগডাইসন, আবারও বলো এগডাইসন, খুবই গুরুত্বপূর্ণ, লিখে দিলাম। খোলস মোচনে, কি মোচনে? খোলস মোচনে। তাহলে বলো এই যে মোল্টিং হয়, খোলস মোচন মানে তো মোল্টিং, খোলস মোচন মানে কি বলতো? মোল্টিং। তাহলে এই যে মোল্টিং যে হয় 5 বার, এই 5 বারের জন্য ঘাসফড়িং এর যে হরমোনের দরকার সেটার নাম কি? এগডাইসন হরমোন। ঘাসফড়িং যে আকারে বৃদ্ধি পাবে তার নাম কি? গ্রোথ হরমোন। ঘাসফড়িং তার যখন যুবক যুবতী অবস্থা থাকবে, জুভেনাইল মানে যুবক যুবতী, তখন থাকবে মূলত জুভেনাইল হরমোন। আর যখন সে জনন কাজে লিপ্ত হবে বা জনন কাজের জন্য সে প্রস্তুত হবে, তখন তার লাগবে গোনাডোট্রফিক হরমোন। গোনাড মানে জননাঙ্গ, ট্রফিক মানে উদ্দীপক, তাহলে জননাঙ্গ। তাহলে কখন? তার যখন জননের প্রয়োজন পড়বে তখন গোনাডোট্রফিক হরমোনের দরকার হবে। আমরা মূলত হরমোনের অংশটা আমরা আবার একটু দেখব। রুই মাছের আসি, রুই মাছের আগে আমরা একটু ঘাসফড়িং এর এই হরমোনের অংশটা দেখি আর কি। ওকে, কত ধরনের বলো তো? অন্তঃক্ষরা গ্রন্থি থাকে 4 ধরনের। এর মধ্যে দেখো ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ, ওকে, প্রোথোরাসিক গ্রন্থিকোষ, আমি এখানে ডাবল স্টার দিলাম। কর্পোরা এলাটা, এখানে একটা স্টার দিলাম। আর কর্পোরা কার্ডিয়াকা, এখানে আমি ডাবল স্টার দিলাম। ওকে, দেখো প্রোথোরাসিক যেই গ্রন্থিটা রয়েছে, এখান থেকে আসে এগডাইসন হরমোন, আর এগডাইসন হরমোনের মূলত মোল্টিং বা খোলস মোচনের জন্য দায়ী, খুবই গুরুত্বপূর্ণ। চলো কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা 2টা হরমোন করিতে হয়, একটা নাম জুভেনাইল হরমোন আর একটা নাম গোনাডোট্রফিক হরমোন। বাবারে বলো তো, জুভেনাইল মানে ছোট্ট বাচ্চা কাচ্চা, কিশোর কিশোরী, তাহলে জুভেনাইল কোন দশায় করিতে হবে? নিম্ফ দশায়, কিশোর দশায়। আর গোনাডোট্রফিক কখন করণ হবে? যখন প্রাপ্তবয়স্ক ঘাসফড়িং এর তার জননের কাজ দরকার পড়বে তখন। তাহলে 2টা হরমোন একটা মাত্র গ্রন্থি থেকে তৈরি হচ্ছে, যার নাম কর্পোরা এলাটা। আমার সাথে বলো, কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা, কর্পোরা এলাটা থেকে 2টা আসে। আর দেখো কর্পোরা কার্ডিয়াকা, কার্ডিয়াকা থেকে মূলত আসবে একটা হরমোন, যার নাম হচ্ছে গ্রোথ হরমোন, যার নাম কি? গ্রোথ হরমোন। আই হোপ এতটুকু দেখলে তোমাদের ইনশাল্লাহ আর তেমন কোনো আর ভুল হবে না। চলো
এরপরের দিকে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমরা যাব হচ্ছে রুই মাছ। রুই মাছের দেহের অঙ্কীয় তলে কয়টি ছিদ্র থাকে ভাই? অঙ্কীয় তল বলতে ধরে রাখো এটা হচ্ছে একটা রুই মাছ। ওকে, রুই মাছ পাখনা। রুই মাছের এই যে পেছনের দিকে জনন ছিদ্র, পাই ছিদ্র এবং রেচন ছিদ্র থাকে। তাহলে রেচন ছিদ্র ওকে, এরপরে কোন ছিদ্র? জনন ছিদ্র এবং আরেকটা রয়েছে পায়ু ছিদ্র। তাহলে বলো অঙ্কীয় দেশে ছিদ্র কয়টা? অঙ্কীয় দেশে ছিদ্র হতেছে 3টা। বেশিরভাগ বাচ্চা কাচ্চারা ভুল দিয়ে দাও আর কি, বুঝছো? বেশিরভাগ বাচ্চা কাচ্চারা দাও 2টা। তাহলে রাইট আনসার হবে কয়টা ছিদ্র? অঙ্কীয় দেশে 3টা। অঙ্কীয় দেশে কয়টা? 3টা। চলো, রুই মাছের কানকোর পেছনে পাখনার নামটা কি? কানকো মানে কি, যে দেখো কানকো থাকে না রুই মাছের ক্ষেত্রে, কানকো, ওই কানকোর পেছনে যেটা থাকে সেটার নামটা কি? সেটার নামটা হচ্ছে কানের পেছনে থাকে বুক। এই যে দেখো কানের নিচের দিকে কি থাকে? আমাদের ঘাড় বা যে বুক থাকে। তাহলে রাইট অ্যান্সার হবে শ্রোণী পাখনা। না, শ্রোণী না, পৃষ্ঠ পাখনা মানে পিঠ না, পায়ু পাখনাও না। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত বক্ষ পাখনা। কোন পাখনা বলতো? বক্ষ পাখনা। ওকে, এরপরে যাই, মাছের জোড়া পাখনা কোনটা? মাছের জোড়া পাখনা কোনটা? ওকে, জোড়া পাখনার ক্ষেত্রে আমি মনে রাখি বাঁশ দিয়ে, কি মনে রাখি? জোড়া বাঁশ। জোড়া বাঁশ, এই বাঁশ। ওকে, বাঁশের ক্ষেত্রে একটা হচ্ছে বক্ষ পাখনা আর শয়ের ক্ষেত্রে আরেকটা হচ্ছে শ্রোণী পাখনা। কি পাখনা? শ্রোণী পাখনা। শ্রোণী পাখনা, রাইট? শ্রোণী। তাহলে বাঁশ, জোড়া বাঁশ। আবার বলো কি বাঁশ? জোড়া বাঁশ খাবো। ওকে, বাঁশটা হচ্ছে বক্ষ পাখনা। বক্ষ পাখনা যেটা, এটা হচ্ছে জোড়া। আর শ্রোণী পাখনা যেটা, এটা হচ্ছে জোড়া। তাহলে বাকি সবগুলো হচ্ছে কি বলতো? এটা হচ্ছে বিজোড়। এটা হচ্ছে কি? বিজোড়। এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবা, বলা হবে নিচের কোনটি জোড় আর নিচের কোনটি বিজোড় পাখনা। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। রুই মাছের যুগ্ম পাখনা কতটি? যুগ্ম পাখনা কতটি? তাহলে মূলত থাকতেছে কয়টা বলো তো? 2টা। একটা কি বলো? 2টা। একটার মধ্যে হইতেছে বক্ষ পাখনা, আর একটা হইতেছে কোন ধরনের পাখনা বলো? শ্রোণী পাখনা। কোন পাখনা? শ্রোণী পাখনা। ওকে, আই হোপ সো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আর কি এটাতে। চলো, রুই মাছের চলাচলের প্রধান সাহায্যকারী পাখনা কোনটা? পেছনের দিকে হালের মতো কাজ করে। রাইট অ্যান্সার একটাই, সেটা হচ্ছে পুচ্ছ পাখনা, সবচেয়ে বড় যেটা পুচ্ছ পাখনা। পরবর্তীতে চলে আসো রুই মাছের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? রুই মাছ, মনে রাখবা মাছের হৃৎপিণ্ড হইতেছে 2টা প্রকোষ্ঠ বিশিষ্ট। একটা হইতেছে এ মানে অ্যাট্রিয়াম এবং আরেকটা হচ্ছে ভি মানে ভেন্ট্রিকল। তাহলে অ্যাট্রিয়ামে যাবে, অলিন্দতে যাবে, অ্যাট্রিয়াম থেকে যাবে নিলয়ে। ওকে, নিলয় মানে হইতেছে ভেন্ট্রিকল, এরপর যাবে বালবাস আর্টেরিওসাস, তারপর যাবে ফুলকাতে। আচ্ছা, কিন্তু প্রথমে দেখেছো ফুলকা না, ফুলকায় প্রথমে যায় না, বালবাস আর্টেরিওসাসে যায় না, ফুলকা। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? রাইট অ্যান্সার হবে মূলত এ। তাহলে প্রথমে রক্ত আসবে অলিন্দ, অলিন্দ থেকে নিলয়, নিলয় থেকে সাইনাস ভেনোসাস, সাইনাস ভেনোসাস থেকে বালবাস অ্যাওর্টা এবং তারপরে সেখান থেকে যাবে কোথায় বলো তো? ফুলকাতে যাবে। ওকে, এতটুকু একটু মাথায় রাখতে হবে। চলো, রুই মাছের বায়ুথলিতে কোন ধরনের রক্ত সরবরাহ দেয়? এই জিনিসটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, এই ছবিটা দিকে একটু তাকাও, দেখো এটাই এডিটিং। তো যাই হোক, তো এই যে এদের চারদিকে যে সার্কেলের মতো দাগ দেওয়া রয়েছে তার নাম সার্কুলি। কিন্তু কিছু কিছু সার্কেল দেখো বেশি লাল হয়ে গেছে, তাদের নাম হচ্ছে কি বলতো? অ্যানোলাস। অ্যানোলাস। ওকে, এরপরে দিকে যেটা থাকে এই যে আঁশ বা আইস, যেটা এটাতে একটু চুলময় পদার্থ থাকে না, ক্যালসিয়াম জাতীয় পদার্থ থাকে। এতটুকু মাথায় রাখলেই হবে এটাতে। আর অ্যানুলি দেখে মূলত আমরা বার্ষিক বৃদ্ধি রেখা দেখি আর কি অবস্থা। চলো, এই যে দেখো এখানে পৃষ্ঠ মহাধমনী বা ডরসাল অ্যাওর্টা, ঘাসফড়িং এর ডরসাল অ্যাওর্টা। এই যে ডরসাল অ্যাওর্টার 6টা শাখা দেওয়া রয়েছে। এটার নাম হচ্ছে সাবক্লাভিয়ান ধমনী, সিলিয়াকো-মেসেন্টারিক ধমনী, প্যারেটাল ধমনী, রেনাল ধমনী, ইলিয়াক ধমনী, কর্ডাল ধমনী। এর মধ্যে সাবক্লাভিয়ান ধমনী দেখো, এই যে আমার হাড় দেখা যাচ্ছে না, ক্ল্যাভিকল, মেয়েদের বিউটি বোন বলা হয় ক্ল্যাভিকলের নিচে। ভাই ক্ল্যাভিকলের নিচে বুক না, তাহলে তুমি বলো এখানে সাপ্লাই দিবে কোন পাখনায়? বক্ষ পাখনায় বা বক্ষচক্র? চলো দেখো, সিলিয়াকো-মেসেন্টারিক, এখানে ট্রিপল স্টার দাও, সিলিয়াকো-মেসেন্টারিক। ভাই সিলিয়াক আমাদের যে পেটে অ্যাবডোমিনাল অ্যাওর্টা মানে একটা বড় অ্যাওর্টা রয়েছে, বড় অ্যাওর্টার একটা চমৎকার গুরুত্বপূর্ণ বিন্দু যেখান থেকে অনেক রক্তনালী বের হয়েছে। এবং মেসেন্টারি হচ্ছে একটা রক্তজালক যেটা কিনা আমাদের পরিপাক নালী, পেটের নাড়িভুঁড়িকে চারদিক থেকে কি করে রাখে? র্যাপিং করে রাখে। তাহলে সিলিয়াকো মেসেন্টারি কোথায় দেবো বলো তো? তাদের পরিপাক নালীতে, আমাদের পরিপাক তন্ত্রতে কি কি রয়েছে? পাকস্থলী, অন্ত্র, যকৃৎ, অগ্নাশয়, মলাশয়। তাহলে পরিপাক রিলেটেড যা যা সবকিছু হবে সিলিয়াকো মেসেন্টারিক। প্যারাইটাল মানে পাশে, অর্থাৎ রুই মাছের দেহ প্রাচীরে রক্ত সরবরাহ করবে। রেনাল মানে কিডনিতে। ইলিয়াক মানে শ্রোণী পাখনায়, ইলিয়াক মানে কোথায়? শ্রোণী পাখনায়। গুরুত্বপূর্ণ জিনিস কর্ডাল, কর্ডাল শব্দের অর্থ লেজ। বলো কর্ডাল শব্দের অর্থ কি বলো তো? লেজ। তাহলে কর্ডাল ধমনী কোথায় সাপ্লাই দিবে রে ভাই? লেজে সাপ্লাই দিবে। এই যে দেখো রুই মাছের শিরাতন্ত্র, এগুলো না করাই ভালো, সৃজনশীল উদাহরণ দিও নাই। বাট এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে ডাক্টাস কুভিয়েরি, অ্যাডমিশনের প্রশ্ন, যদিও এটা একাডেমিকে আসবে না, কোথাও আসে নাই,
ডাক্টাস কোভেরি কার অংশ? রুই মাছের ধমনীতন্ত্রের অংশ নাকি শিরাতন্ত্রের অংশ? মনে রাখবে ডাক্টাস কোভেরি হইতেছে শিরাতন্ত্রের অংশ, শিরাতন্ত্রের অংশ, শিরাতন্ত্রের অংশ। মাথায় রাখো ভাই এতটুকু এটাতে। ওকে, আর এই যে দেখো যকৃৎ, আর এই যে দেখো ঘাসফড়িং এর এখানে কিডনি থাকে, এই যে দেখো যেটা মাছের ডিমের মতো লাগতো সেটা হচ্ছে তার কিডনি। এখানে দেখো রেনাল পোর্টাল শিরা। বাচ্চারা পোর্টাল শিরা মানে পোর্টাল সংবহন মূলত মানুষের মানে রয়েছে মাত্র একটা। মানুষের পোর্টাল সিস্টেমের নাম হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, বাট মানুষ বাদে এই যে মাছ যারা রয়েছে তাদের পোর্টাল সিস্টেম দুইটা, একটা হেপাটিক আর একটা রেনাল পোর্টাল। হঠাৎ করে সর্দি লেগে গেল আর কি, বুঝছো? একটা হেপাটিক পোর্টাল শিরা, একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। তাহলে বলো মাছের ক্ষেত্রে কয়টা পোর্টাল? দুইটা, হেপাটিক এন্ড রেনাল। আর মানুষের ক্ষেত্রে কয়টা পোর্টাল? মাত্র একটা, সেটা হচ্ছে হেপাটিক। সেটা হচ্ছে কি? হেপাটিক। ক্লিয়ার এতটুকু? চলো তাহলে বলো বায়ুথলিতে, বায়ুথলি রাইট, বায়ুথলি এটাতে মূলত সাপ্লাই দেবে কোনটা? প্যারাইটাল? না, বায়ুথলি থাকে কই? পেটের নাড়িভুঁড়ির সাথে। পেটের নাড়িভুঁড়ি মানে কি বলো? সিলিয়াকো মেসেন্টারি। সিলিয়াকো মেসেন্টারি, ভেরি গুড, রাইট অ্যান্সার সিলিয়াকো মেসেন্টারি। যাই, রুই মাছের কোন লেজে? ভাই তুই বল ভাই, লেজে মানেটা কি ভাই বলতো? কডাল ধমনী। কোন ধমনী? কডাল ধমনী। ওকে, চলো এরপরে যাই। রুই মাছের ফুলকার সংখ্যা কত? এই চমৎকার একটা জিনিস, ফুলকা। ফুলকা হচ্ছে এইদিকে 4 জোড়া, ওইদিকে 4 জোড়া। ওকে, তাহলে ইন টোটাল যে কোনো একদিকে চিন্তা করো তাহলে 4 জোড়া। কয় জোড়া? ফুলকা হচ্ছে 4 জোড়া। আচ্ছা, ফুলকা হচ্ছে, ফুলকা দেখো যে এই ধরনের ফুলকা, ভালো করে একটু দাগাই, তাই না? ফুলকা হচ্ছে এবং এই যে এই যে এই এর মাঝখানে একটা অস্থিময় অংশ থাকে, এই হইতেছে মূলত কাহিনী আর কি। ক্লিয়ার? এদের ভেতরে ল্যামেলি থাকে এবং এখানে থাকে আন্তঃফুলকা ব্যবধাক। এই ফুলকার দেখো সূত্রটা রয়েছে দুইটা। যদি দুইটা সূত্রক নিয়ে কথা বলি তাহলে এটা পূর্ণাঙ্গ ফুলকা, যেটাকে বলা হচ্ছে হোলো ব্রাঙ্ক। আর যদি অর্ধেক না আলোচনা করি তখন সেটাকে বলা হবে হেমি ব্রাঙ্ক। হেমি ব্রাঙ্ক। ক্লিয়ার? এবং এদের মধ্যে একটা অংশ থাকে যে অংশটার নাম হচ্ছে ফুলকা আর্চ। নামটা কি? ফুলকা আর্চ। এই বেটা ফুলকা আর্চ হইতেছে অস্থিময়, মনে রাখবা। ফুলকা আর্চ অস্থিময়। আবার বলো ফুলকা আর্চ কিময়? অস্থিময়। আবার বলো ফুলকা আর্চ কিময়? অস্থিময়। আর ফুলকা আর্চের নিচ থেকে দেখো এরকম কাটা 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 খাস বের হইছে, এগুলো হচ্ছে গলবিলের ভেতরে ঢোকানো থাকে। মানে মাছের ফুলকা তো গলবিলের কাছে চলে যায় আর কি, পোতা থাকে, ঢোকানো থাকে। এই যে গলবিলের ভেতরের দিকে যে খাঁজ কাটা যে অংশ, ভাঁজ যে অংশ, এটাকে বলা হয় ফুলকা রেকার। আবারও বলো কি বলা হয়? ফুলকা রেকার। ভাই ফুলকা রেকার মূলত ফিল্টারের কাজ করে। কিসের কাজ করে? ফিল্টারের কাজ করে বা ছাঁকুনির কাজ করে। বলো ফুলকা রেকার কিসের কাজ করে? ফিল্টারের কাজ করে, তাই না? তাহলে বলো তো যেই আর্চ রয়েছে ফুলকা আর্চ, ফুলকা আর্চের নিচের দিকে গলবিলের জায়গায় যে খাঁজ কাটা গলবিলীয় অংশ থাকে তার নাম কি? ফুলকা রেকার। ফুলকা রেকার কি হিসেবে কাজ করে? ছাঁকুনি বা ফিল্টার হিসেবে কাজ করে। দেখছো কত দূরে চলে গেলাম একটা জিনিস বলাতে। রুই মাছের ফুলকা আর্চের সংখ্যা কত? ফুলকা আর্চের সংখ্যা হইতেছে ওই 4 জোড়া, মানে একদিকে হইতেছে 4টা, ধরে রাখো 4 জোড়া। হ্যাঁ ঠিক আছে, বলা যায় আর কি। তাহলে দেখো এটা হলো কত? এটা হচ্ছে 4টা। তাহলে এটা কয়টা? 4টা। কিন্তু এখানে একটা কথা বলা রয়েছে, সেটা হচ্ছে ভুল যাবে যেটা, সেটা হচ্ছে রুই মাছের গলবে অঞ্চলে কতটি ফুলকা ছিদ্র থাকে? এই হইতেছে কাহিনী। ফুলকা ছিদ্র থাকে কিন্তু 5 জোড়া। আচ্ছা 5 জোড়া কেন দিছে জানো? ডান দিকে 5টা, ডান দিকে 5টা, এই জন্য 5 জোড়া। তাহলে বলো ভুল যাবে কোথায়? ফুলকা 4 জোড়া। ফুলকা 4 ধরে রাখো, জোড়া টোড়া না দিয়ে যদি আমি বলি শুধু ফুলকা, ফুলকা 4-এর গুণিতক, ফুলকা আর্চ 4-এর গুণিতক, কিন্তু ফুলকা ছিদ্র, আবার বলো ফুলকা ছিদ্র কিসের গুণিতক? 5। তাহলে দেখো এটা যেটা ভুল না হয়। ক্লিয়ার? আর যদি কখনো বলা হয় গলবিলীয় অঞ্চলে যে খাঁজ কাটা অংশ তার নাম কি? ফুলকা রেকার। ফুলকা রেকার। ওকে, এন্ড ফুলকা রেকার এখানে থাকে ফুলকা ছিদ্র। ফুলকা ছিদ্রের সংখ্যা হচ্ছে এদিকে 5, ওইদিকে 5, মানে 5 জোড়া। কত জোড়া? 5 জোড়া। মাথায় রাখবা, এটা আমি ট্রিপল স্টার দিলাম আর কি, বুঝছো? অনেকে বাচ্চারা ভুল করে ফেলবে, সবাই 4 4 4 দেখে দেখে মাথায় নষ্ট। তাহলে ফুলকা ছিদ্র হইতেছে কত? 5 জোড়া। চলো যাই এবারে, রুই মাছের পটকাতে কোন গ্যাস থাকে না? চমৎকার একটা প্রশ্ন। রুই মাছের পটকাতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে অক্সিজেন গ্যাস। ওকে, এরপর দিকে যেটা থাকবে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ওকে, এরপরে থাকবে অল্প পরিমাণে কার্বন অক্সাইড গ্যাস। তাহলে বেশি পরিমাণে থাকবে কোনটা? অক্সিজেন। এই জন্য এটাকে বলা হয় অক্সিজেনের আধার। তারপরে থাকবে নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে থাকে না কোনটা? বলো হাইড্রোজেন। রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন গ্যাস। ওকে চলো এরপরে যাই, ধানীপনার বয়স সীমা। এটা একটু মুখস্থের জিনিস ভাই। ধানীপনা হইতেছে মূলত 3 দিন থেকে 8 দিন। 72 থেকে কত ঘন্টা? 72 থেকে 8 দিন। ওকে, এরপরের দিকে আমরা একটু যাই। রুই মাছের প্রাকৃতিক প্রজনন হালদা নদী, চট্টগ্রামের কর্ণফুলীর হালদা নদী। ওকে, এরপরে ম্যাগজেলের। আচ্ছা এখন যাবো না ম্যাগজেলের পাল্পের বিকল্প, এখন যাবো না। আমি একটা জিনিস তোমাদের একটু দেখাবো। এই যে রুই মাছের পটকা থেকে, চলো পটকা ফুটানোর জিনিস আমরা একটু দেখাই।
এই যে এটা হতেছে মূলত ফুলকার। ফুলকার দেখো ওই যে ফুলকা আর্চ, ফুলকা ছিদ্র 5 জোড়া, ফুলকা আর্চ। ওকে, আর্চ তো হইতেছে ওই যে 4। ওকে, এরপরের দিকে চলে আসে আর কি। দেখো ফুলকা রেখার, ফুলকা রেখার হইতেছে কত? ফুলকা রেখার ওই যে কি বলেছে, ফুলকা আর্চের ভেতরের দিকে গলবির প্রাচীর থেকে কয়েকটি ভাঁজের সৃষ্টি হয়, এদেরকে বলা হয় ফুলকা রেখার। এদেরকে বলা হয় কি? ফুলকা রেখার। ফুলকা রেখার ফিল্টার হিসেবে কাজ করে বা ছাঁকুনি হিসেবে কাজ করে। ক্লিয়ার আছে জিনিস? চলো, রুই মাছের এখানে কি বলা হয়েছে? পটকা। বায়ু পটকা দিকে খেয়াল করো। বায়ু পটকার আবরণ দুইটা। ওকে, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। বেশি থাকে অক্সিজেন, ভেতরে থাকে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। এটা হচ্ছে তাদের গলবিল বা খাদ্যনালী। এটার সাথে এই যে যে একটা নালী যুক্ত হইলো বায়ু পটকা প্লাস অন্য নালী, এটাকে বলা হয় নিউমেটিক নালী। এটাকে বলা হয় কি? নিউমেটিক নালী। এবং এদের অগ্র এবং পশ্চাৎ প্রকোষ্ঠ থেকে কিছু লাল গ্রন্থি, লাল দাগ বের হয়ে যায়, এটাকে বলা হয় লাল গ্যাস গ্রন্থি। লাল গ্যাস গ্রন্থি, যেটার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলি। রেটিয়া মিরাবিলি, মনে রাখবো, রেটিয়া মিরাবিলি। ওকে, চলো, বায়ুথলিক কাজ অনেকগুলো প্লবতা রক্ষা করা, অবযোজনক্ষম ভাষান্ত, শুধু হেডিং গুলো দরকার। ওকে, এখানে যদি বা টোটালে দেওয়া নেই, শব্দ উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করে ইত্যাদি, ভেসে রাখতে সহায়তা করে, অনেক অনেক অনেক। এখন দেখো এখানে একটা কথা বলা রয়েছে, সেটা হইতেছে যে এই যে পোনানি, এইখান থেকে আমার কাছে মনে হয় যে তোমরা টেমসিকিউ কমন পাবা, কারণ এখান থেকে প্রশ্ন আসে। কারণ আমি একটা প্র্যাকটিস দিচ্ছি, বাট এটার সাথে রিলেটেড টপিক আসতেই পারে আর কি। চলো একটু দেখে ফেলি। রেণুপোনা। ফার্স্ট অফ অল, রেণুপোনা কি বলেছে? যে লার্ভা থেকে নির্গত হওয়ার 72 ঘন্টা বয়স পর্যন্ত এটাকে রেণুপোনা বলা হয়। এবং এখানে দৈর্ঘ্য মোটামুটি কত মিলিমিটার পর্যন্ত পৌঁছে? 7। ওকে, যখন সে 7 মিলিমিটার পৌঁছে যায় তখনই সেটার নাম হচ্ছে ধানীপোনা। অর্থাৎ ধরে রাখো 6.9 পর্যন্ত সে রেণুপোনা। তাহলে 0 থেকে শুরু করে 72 ঘন্টা, এটা হচ্ছে রেণুপোনা। এবং এটার সাইজ কত মিলিমিটার পর্যন্ত? 8 পর্যন্ত। 7-এর 8 পর্যন্ত বলবো, কারণ 7 হয়ে গেলে সেটা হচ্ছে ধানীপোনায় চলে যাবে আর কি। ওকে, এরপরের দিকে চলে আসি। দেখো ধানীপোনা, ধানীপোনার অপর নাম হচ্ছে ফ্রাই। এটা দরকার। এটা আমাদের 72 ঘন্টা থেকে 8 দিন পর্যন্ত যায়। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে এদের পেটের রংটা লাল হয়ে যায়। রুই মাছের বাচ্চা পেটের রংটা লাল হয়ে যায়, গুরুত্বপূর্ণ। চলো এরপরে আঙ্গুলিপোনা, আঙ্গুলের মতো হয়ে যায় আর কি। এদের বয়স কত? 9 থেকে 30 দিন। 9 থেকে কত দিন? 30 দিন। এবং এখানে এদের দেহের কালার হয়ে যায় লাল থেকে সোনালী বর্ণের, লাল থেকে সোনালী বর্ণের। এবং খেয়াল করো এখানে এদের সাইজটা থাকে কত মিলিমিটার পর্যন্ত? 30 মিলিমিটার পর্যন্ত। থাকেও 30 দিন বয়স পর্যন্ত, হয় 30 মিলিমিটার। ওইখানে লাল দাগ ছিল পেটে, আর এদের গায়ের কালার হয়ে যায় এখন সোনালী, লাল থেকে সোনালী। আর ব্রুড মাছ 30 দিনের পরে যে অবস্থা সেটাকে বলা হচ্ছে ব্রুড। সেটাকে বলা হচ্ছে কি? ব্রুড। তাহলে প্রথমে দেখো রেণুপোনা। রেণুপোনা কত? এই যে নিষেক হইলো, লার্ভা যেটা তৈরি হলো, লার্ভা থেকে শুরু করে কতদিন? 72 ঘন্টা পর্যন্ত। কত ঘন্টা? 72 ঘন্টা পর্যন্ত। খুবই 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 গুরুত্বপূর্ণ হয়েছে জায়গাটাতে। এবং আমরা জানি এখানে তো হালদা নদীতে প্রাকৃতিক মৎস্য ক্ষেত্র। আচ্ছা, হালদা নদী। এরপরে দিকে আমরা এখানে যে দেখো ম্যাক্সিলারি পাল্প। ম্যাক্সিলারি পাল্প বলতে ওই যে আমাদের ঘাসফড়িং, ঘাসফড়িং এর ম্যাক্সিলারি পাল্পের মুখপাঙ্গের যে অংশ, তারা কি দেয়? পায়ের অগ্রভাগ পরিষ্কার করে। হ্যাঁ, খাদ্যের স্বাদ গ্রহণ করে, অফকোর্স। আবার খাদ্যকে ধরে রাখে যাতে হরণ করতে না পারে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 2 3। রাইট অ্যান্সার হবে কোনটা? 1 2 3। ওকে, এরপরে দেখো চলে যায় ঘাসফড়িং এর উদর খণ্ডে কি বিদ্যমান? উদর মানে পেটে কি কি থাকে? পেটের উপরের দিকে যে অংশ তাকে বলা হচ্ছে টার্গাম। ভেরি গুড, টার্গাম থাকে। উপরের নিচের দিকে যে অংশ, বুকের দিকে, স্টারনাম, এটাও ঠিক। প্লিউরন, এটা তো থাকতেছে না, প্লিউরন। ঘাসফড়িং এর উদরের দিকের প্লিউরন না, ঘাসফড়িং এর উদরের দিকে যে ছিদ্র থাকে তাকে বলা হচ্ছে স্পাইরাকল, শ্বাসরন্ধ্র। ওকে, স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, নট প্লিউরন। এখানে প্লিউরন থাকবে না। বুঝা গেছে? তাহলে রাইট অ্যান্সার হবে 1 এবং 2। রাইট অ্যান্সার হবে কোনটা? 1 এবং 2। চলো, ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র। ঘাসফড়িং মানে পোকামাকড়। পোকামাকড়দের রক্ত সংবহন তন্ত্র তো উন্মুক্ত ধরনের। কোন ধরনের? উন্মুক্ত ধরনের। তার মানে কি? মুক্ত প্রকৃতির। শ্বাসরঞ্জক যুক্ত। এদের রক্ত কি কোনো কালারফুল? ঘাসফড়িং এর রক্ত তো কালারফুল না, তাহলে শ্বাসরঞ্জক নাই। অ্যারোটা বিদ্যমান, তাহলে বোঝাই যাইতেছে তাহলে এটা হবে। অ্যারোটা বিদ্যমান, মহাধমনী বিদ্যমান। তাহলে রাইট অ্যান্সার 1 এবং 3। রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? 1 এবং 3। গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা। এরপরে দিকে আমরা একটু যাই, দেখি প্রোক্টোডিয়ামের অংশ কোনটা? প্রোক্টো মানে হইতেছে বায়ুপথ রিলেটেড। এটার অংশগুলো কি কি হবে? ইলিয়াম থাকে, রেকটাম, অফকোর্স রেকটাম মানে হচ্ছে ওই যে বায়ুপথের অংশ, একটা রেকটাম। হেপাটিক সিকা না, হেপাটিক হচ্ছে মধ্যপৌষ্টিক নালীর উপরের দিকে, স্ট্রোমিয়াম এবং মেসেন্টেরিয়ান অংশ, মানে অগ্রপৌষ্টিক নালী আর মধ্যপৌষ্টিক নালীর মাঝখানের দিকে একটা অংশ থাকে, সেখানে থাকে হেপাটিক সিকা। তাহলে এটা তো প্রোক্টোডিয়ামের অংশ না। প্রোক্টোডিয়াম হচ্ছে পশ্চাৎপৌষ্টিক নালী। তাহলে রাইট অ্যান্সার হবে ইলিয়াম এবং রেকটাম, নট হেপাটিক সিকা। তোমরা জানো হেপাটিক সিকা হচ্ছে 6 জোড়া। কত জোড়া বলো? 6 জোড়া। তাহলে রাইট অ্যান্সার হবে 1 এবং 2। তাহলে দেখো এখানে প্রশ্ন বলেছে ট্র্যাকুলার বৈশিষ্ট্য হলো নিচের কোনটি? রাইট অ্যান্সার এখানে এদের শাখা প্রশাখা বিভক্ত, এদের দেহকোষের কাছাকাছি থাকে এবং টিস্যু রসপূর্ণ থাকে আর কি। রাইট অ্যান্সার এই 3টাই। আচ্ছা, আমি তো বলে দিলাম সহজে, বাট তোমাকে একটু দেখতে হবে, কারণ এই ট্র্যাকুলার এখান থেকে মানে শ্বসনতন্ত্র এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এটার জন্য আমরা একটু বইয়ের শরণাপন্ন হয়ে যাই আর কি। দেখি আমাদের বইতে কি লেখা রয়েছে আর কি এটাতে। ওকে, দেখো এইটা হইতেছে তাদের
ট্র্যাকিয়াল তন্ত্রের একটা অংশ। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা এই যে দেখো এখানে লেখা হচ্ছে ট্র্যাকিওল। এই ট্র্যাকিওলটা দেখছো দেহকোষের খুবই কাছাকাছি অবস্থান করতেছে না? এটা ঠিক। আবার এই যে কালো কালো অংশ এখানে দেওয়া রয়েছে দেখো ট্র্যাকিওলস, সেটা পূর্ণ থাকে, ট্র্যাকিওলসে পূর্ণ থাকে এবং এই ট্র্যাকিওলে দেখো শাখা রয়েছে, দেখেছো শাখা প্রশাখায় পূর্ণ এটা। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি। রাইট অ্যান্সার মূলত তিনটাই, শাখা প্রশাখায় বিভক্ত ইত্যাদি। ওকে, আচ্ছা চলো এরপরে দেখে যাবো সুপার পজিশন প্রতিবিম্ব কি। নামে সুপার, বাট এখানে মূলত দেখে মৃদু আলোতে, মানে ঝাপসা দেখে আর কি, তাই তো ঝাপসা দেখে আর কি। তাহলে মৃদু আলো ব্যবহার করে তির্যক এবং উলম্বিক উভয় আলো দরকার। বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক প্রতিবিম্ব তৈরি হয় না, পৃথক প্রতিবিম্ব তৈরি হয় না, একটা অমাটিডিয়ামে একাধিক প্রতিবিম্ব গঠন হয়, এই জন্য এখানকার ঝাপসা লাগে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 2। রাইট অ্যান্সার হবে কোনটা? 1 আর 2, স্বাভাবিক। তির্যক এবং উলম্বিক উভয় আলোরই এখানে দরকার, উভয় আলোই পড়ে আর কি এখানে। চলো, রুই মাছের পটকায় বিদ্যমান গ্যাস থাকে কোনটা? আমরা জানি সবচেয়ে বেশি থাকে অক্সিজেন, এটা থাকে কার্বন ডাই অক্সাইড থাকে, আর থাকে নাইট্রোজেন। তাহলে থাকে না কোনটা? হাইড্রোজেন। তাহলে রাইট অ্যান্সার হবে কি? 1 আর 2 মানে ক। আচ্ছা চলো, এখানে একটা মাছের আইসের ছবি দেওয়া রয়েছে, এখানে দেওয়া হচ্ছে ট্র্যাকিউল। না ভাই, ট্র্যাকিউল হবে না, এটা হবে এক্স এর বৈশিষ্ট্য হলো কোনটা? এখানে চারিদিকে ফোকাস হবে না, রেডি হবে না, হবে অ্যানুলাস বা সার্কুলের মধ্যে। বাট এখানে একটা ঝামেলা আছে, ছবিটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ কিছু কিছু সার্কুলি অ্যানুলাসে পরিণত হয়। ওকে, আর অ্যানুলাস মূলত বার্ষিক বৃদ্ধি রেখা। তাহলে বলো বার্ষিক বৃদ্ধি রেখা কোনটা? অ্যানুলাস। ওকে, কিন্তু রাইট অ্যান্সার এখানে নেওয়া হয়েছে সার্কুলিতে, কারণ চারিদিকে যে বৃত্তাকার দাগ রয়েছে এটা সার্কুলি, আর সার্কুলির মধ্যে যেগুলো অনেক বেশি মোটা হয়েছে তার নাম হচ্ছে অ্যানুলাস। তাহলে চলো, যাই হোক, এটা ছবির জন্য বলা মুশকিল, বাট উত্তর আমরা সার্কুলি নিয়েছি আর কি এটাতে। চলো, এই যে সার্কুলি কোনটা, অ্যানুলাস কোনটা, যেটা অনেক বেশি মোটা রেখা তার নাম হচ্ছে অ্যানুলাস। এরপরে ট্র্যাকিউলের বৈশিষ্ট্য দরকার না, এটা তো আমরা দেখেছি, এটা এখানে এক্স এর বৈশিষ্ট্য আসবে এটাতে। এরপরে দিকে আমরা একটু যাই, এখানে কি বলা হয়েছে যে ডাব্লিউ এর জন্য প্রযোজ্য কোনটা? ডাব্লিউ এর জন্য এখানে প্রযোজ্য কোনটা? এটা মানে আইসকে বোঝানো হয়েছে ডাব্লিউ। তাহলে কি কি দ্বারা? আইসের ক্ষেত্রে তো একটু ক্যালসিয়াম কার্বনের জিনিস থাকে, তার মানে এটা হবে, এতে অ্যানুলাস থাকে, অ্যানুলি থাকে। বয়স এবং বৃদ্ধি নির্ণায়ক, এটা দ্বারা বয়স এবং বৃদ্ধিও নির্ণয় করা যায় আইস দ্বারা। চলো, তাহলে রাইট অ্যান্সার হবে তিনটাই, 1 2 3। এরপরের দিকে আমরা একটু চাই আর কি, দেখি। সেটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে আমাদের বায়ু পটকা। বায়ু পটকার ক্ষেত্রে বা এয়ার ব্লাডার, সুইম ব্লাডার ইত্যাদি, এই যে এটার নাম হচ্ছে নিউমেটিক নালী। এটার নামটা কি বলো? গলবিলতা হবে না, গ্রাস নালী হবে না, বালবাস আর্টেরিওসাস হবে না, নিউমেটিক নালী হবে। কি নালী? নিউমেটিক নালী। এরপরের দিকে আমরা যদি যাই, সেটা হচ্ছে অন্য নালী, নিউমেটিক নালী এই। চলো, এরপরে কি বলা হয়েছে যে উদ্দীপকটির কাজ হলো কোনটা? উদ্দীপকের কাজ মানে এই যে আমাদের বায়ুথলি, যেটা বায়ুথলির কাজ কি? প্লবতা রক্ষা করা, ভেরি গুড। শব্দ উৎপাদনে সহায়তা করা, ভেরি গুড। এর ভেতরে প্রধান যে গ্যাস থাকে সেটা কিন্তু অক্সিজেন, কম পরিমাণে থাকে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। কার্বন ডাই অক্সাইডের আধার হিসেবে কাজ করে না রে ভাই, অক্সিজেনের আধার হিসেবে কাজ করে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3। রাইট অ্যান্সার 1 আর 3 মানে খ। 1 আর 3 মানে কি? খ। বুঝা গেছে এই জায়গাটাতে? রাইট অ্যান্সার 1 আর 3। এরপরে দেখো, এখানে তাদের পৌষ্টিক নালীর একটা অংশ দেওয়া রয়েছে। এই অংশ যেটা, এই অংশটাকে এটা কিন্তু বোঝানো হচ্ছে হেপাটিক সিকা, হেপাটিক সিকা। আর বি অংশটাকে বোঝানো হচ্ছে মেসেন্টেরন। মাঝখানে দেখো মেসেন্টেরন মানে মধ্য পৌষ্টিক নালী। ওকে, মেসেন্টেরন। আর এই যে দেখো সুতার মতো যে অংশগুলো এখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মালপিজিয়া নালিকা। মালপিজিয়া নালিকার সংখ্যা 100টি। মালপিজিয়ান নালিকা। তাহলে দেখি এই চিহ্নটির অংশের নামটা কি? হেপাটিক সিকা। ইয়েস, হেপাটিক সিকা। ভাই, হেপাটিক সিকার সংখ্যা কতটি? 12টি। অথবা কত জোড়া? 6 জোড়া। মনে রাখো, খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কি। ওকে, হেপাটিক সিকা কই থাকে? অগ্রপৌষ্টিক নালী আর মধ্য পৌষ্টিক নালী মানে মেসেন্টেরনের সংযোগস্থলে থাকে। আমাদের এখানে একটু স্লাইড গত একটু ঝামেলা দেখা দিচ্ছে আর কি এটাতে, এই জন্য বারবার আসতেছে। এটা আসলে কি ঠিক হয়ে যাবে আর কি যখন আমি তোমাদের পিডিএফটা দিব। এই যে এখানে এটা বোঝানো হয়েছে আর কি, তেমন কিছুই না। হেপাটিক সিকা। এরপরে দেখো কি বলা হয়েছে যে বি অঙ্গটি, উদ্দীপকের বি অঙ্গটি কি? মানে মেসেন্টেরন, উদ্দীপকের বি অঙ্গটি। ওকে, এরপরে দেখো মেসেন্টেরনের ক্ষেত্রে পেরিট্রফিক পর্দা দ্বারা আবৃত, প্রোভেন্টিকুলাস নামে পরিচিত। না, প্রোভেন্টিকুলাস এখানে থাকার কোনো সুযোগ নাই আর কি এটাতে, বুঝছো? ওকে, ওই ক্রপের ওই দিকে থাকে প্রোভেন্টিকুলাস অংশ। এরপর দেখো ভ্রূণীয় এন্ডোডার্ম হতে সৃষ্ট, এটা ভেতর থেকে তৈরি হচ্ছে ভ্রূণীয় এন্ডোডার্ম। তাহলে এটা পেরিট্রফিক পর্দা মানে মেসেন্টেরনের ভেতরের দিকে একটা অন্ত আবরণের পর্দা থাকে যার নাম পেরিট্রফিক পর্দা, আর এটা হচ্ছে ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে আসে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3। 1 আর 3। এইটা একটু টাফ, বাট এই যে সলভ করে দিলাম, একটু মনে রেখো, আল্লাহ দিলে ইনশাআল্লাহ এই জায়গা থেকে প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে আর কি, বুঝছো? এই জায়গাটাতে। এবং এটার মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আমাদের এত বড় একটা অধ্যায়। এবং কথা দিচ্ছি, এই অধ্যায় থেকে যতগুলো পড়াইছি তুমি যদি পড়ো, তোমার সত্যি সত্যি তুমি
এইচএসসি পরীক্ষার জন্য তুমি ইনশাল্লাহ কনফিডেন্ট রাখো, তোমার হয়ে যাবে, কারণ সবকিছু অ্যানালাইসিস করে আমি দিছি, হ জবর হলো হুদাই তুলে দিই নাই। বেস্ট অফ লাক।